আপনার নাম? রীতা ভট্টাচার্য। কোথায় বাড়ি আপনার? দমদম। কি রোগে ভুগছিলেন আপনি? ভুগছি অস্টিও আর্থ্রাইটিস, ডক্টর বললেন। অস্টিও আর্থ্রাইটিস কতদিন ধরে ভুগছেন? আমি এটা জানতে পারলাম মার্চের প্রথমে। এই রোগ নিয়ে অন্য জায়গায় কোনো ট্রিটমেন্ট করিয়েছিলেন? অ্যালোপ্যাথিক করিয়েছিলাম। তাতে কোনো রেসপন্স পেয়েছিলেন? না, সেরকম আমাকে হাঁটু চেঞ্জ করতে বলেছিল, হাঁটুটা রিপ্লেসমেন্ট করতে বলেছিল। তারপর আপনি ডক্টর বি শর্মার কাছে আসেন। বি শর্মার কাছে আপনি কতদিন ধরে এই ট্রিটমেন্টে আছেন? আমি 15 দিন। 15 দিন। এখন আপনি পঞ্চকর্ম নিচ্ছেন। হ্যাঁ, পঞ্চকর্ম যেটা নিচ্ছেন সেই পঞ্চকর্মটা আপনার কদিন হয়েছে? 9 দিন। আর আপনাকে নিতে বলেছে কদিন? 15 দিন। 15 দিনের ভেতর 9 দিন আপনার পঞ্চকর্ম হয়েছে। এখন আপনি কিরকম আছেন? এখন আমি মোটামুটি ভালোই আছি। আগে আমাকে কিছুদিন, এই 15 দিনের মধ্যেই বা 15 দিন আগে, 1 সপ্তাহ আগে থেকে মানে আমি ব্যালেন্সটা রাখতে পারতাম না, একটু লাঠিতে ভর করতে হয়েছিল। এখন আপনি লাঠি নিয়ে হাঁটছেন? না, এখন লাঠি নিয়ে হাঁটছি না। মানে আগের তুলনায় আপনি এখন অনেকটাই সুস্থ আছেন। এনভিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে এখন আগের থেকে আপনি অনেকটাই সুস্থ, তাই তো? হ্যাঁ। আপনার নাম? ভাস্কর ঘোষ। কোথায় বাড়ি আপনার? খড়িবাড়ি। কি রোগে ভুগছেন আপনি? অস্টিও আর্থ্রাইটিস। এই অস্টিও আর্থ্রাইটিস রোগটাতে আপনি কতদিন ভুগছেন? কম বেশি 1 বছর। 1 বছরে কোনো জায়গায় ট্রিটমেন্ট করিয়েছিলেন? অ্যালোপ্যাথিক চিকিৎসা করেছিলাম। তাতে আপনার সুস্থতা বোধ করেছিলেন আপনি? না, আরো ব্যথা যন্ত্রণা আতঙ্ক সৃষ্টি ছিল। ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে আপনি কতদিন আছেন? 15 দিন। 15 দিন মেডিসিন খাচ্ছেন। হ্যাঁ। এই মেডিসিন খেয়ে আপনি কেমন আছেন? অনেকটা সুস্থ বোধ। 15 দিনের মেডিসিনে আপনি অনেকটা সুস্থ বোধ করছেন। কত শতাংশ সুস্থ আছেন? 100-র মধ্যে 70%। 70-75% আপনি ভালো আছেন। আগে হাঁটা চলা বা দাঁড়াতে পারতেন? না, দাঁড়ানোই ব্যালেন্স ছিল না। এখন ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে আপনি 15 দিনে দাঁড়াতেও পাচ্ছেন, হাঁটতেও পাচ্ছেন, তাই তো? এনভিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ট্রিটমেন্টে আপনি কতটা খুশি এবং ভালো আছেন? অনেকটা খুশি, খুবই ভালো আছি। খুব ভালো আছেন। আপনার নাম? জিয়া বিবি। কোথায় বাড়ি আপনার? বারাসাত। কি রোগে ভুগছিলেন আপনি? সাইটিকা বাতের জন্য। মানে রিউমাটার আর্থ্রাইটিস। এই রিউমাটার আর্থ্রাইটিস রোগটাতে আপনি কতদিন ধরে ভুগছেন? 9 বছর। 9 বছর। 9 বছরে অন্য কোথাও ট্রিটমেন্ট করিয়েছিলেন এই রোগটা নিয়ে? অ্যালোপ্যাথি দিয়ে গিয়েছি অনেক। অ্যালোপ্যাথিক যে ট্রিটমেন্ট করলেন তাতে কোনো সুরাহা পেয়েছিলেন? না, মানে খাওয়া হয় যখন তখন মানে ব্যথা কমে যায়, আবার ফের মানে তারপরে আবার মানে যখন ওষুধ খাচ্ছেন ভালো থাকছেন, আবার ব্যথা বাড়ছে। তা এই কষ্টটা আপনার কেমন ছিল? আপনার প্রচন্ড কষ্ট ছিল। বাড়ির কোনো কাজকর্ম করতে পারতেন? না, পারতেন না। ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে আপনি কতদিন আছেন? এই 3 মাস। 3 মাস আপনি ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে আছেন এবং ওষুধ খাচ্ছেন। এই ওষুধ খাওয়াতে আজকে আপনার যে রিপোর্টটা এসছে সেই রিপোর্টটা হলো, আগে আপনি যখন ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে এলেন তখন আপনার অ্যান্টি-সিসিপি ছিল 500, এখন আপনার অ্যান্টি-সিসিপি কত এসছে? 3.44। আর যখন আপনি এসছিলেন আরএফ ফ্যাক্টর ছিল আপনার 87.86, এখন আপনার কত এসছে? 16.8। আর একটা রোগ ছিল আপনার সুগার। এই সুগারটা আপনার খালি পেটে ছিল 210 এবং ভরা পেটে ছিল 312। এখন আপনি নিজে রিপোর্টটা হাতে নিয়ে নিজে বলুন এখন আপনার সুগার কেমন আছে? খালি পেটে এখন 121, ভরা পেটে 181। 121 আর 181। তাহলে আগের থেকে আপনার এই রিপোর্টটা অনেকটাই নরমাল এসে গেছে। এখন আপনি কেমন আছেন? এখন আমি আগের চেয়ে অনেক ভালো আছি। আর এই রিপোর্টটা দেখার পর আপনি কতটা খুশি? অনেক খুশি আমি। নিজের হাতে রিপোর্ট রেখেছেন এবং কতটা খুশি নিজে বলুন। অনেকটাই, মানে এতটাই খুশি যে ভিতরে যে রোগটা ছিল সেটা কমে যাওয়া মানে কি একটা মানুষের মধ্যে কি আনন্দ আসে সেটা আপনারাও মানে জানলে বুঝতে পারবেন, যে যখন যে রোগ থেকে মুক্তি পাওয়া যায় তখন সেই রোগটার প্রতি মানে কেমন একটা খুশি আসে, যে দেহ থেকে বেরিয়ে যাচ্ছে, মানে কি প্রচন্ড একটা খুশি। আর এখন বাড়ির কাজ করতে পারছেন? হ্যাঁ। এখন বাড়ির কাজ করতে কোনো কষ্ট না। এখন তাহলে আপনি বাড়ির কাজ কর্ম সবকিছু নিজে হাতে নিজে করতে পারছেন। এনভিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ট্রিটমেন্টে আপনি কতটা খুশি এবং ভালো আছেন? অনেকটাই ভালো আছি। আর খুশিও আছেন, তাই তো?
ম্যাডাম আপনার নাম কি? রশিদা বিবি। আচ্ছা, আপনি কোথা থেকে এসেছেন? আমি ডানকুনি মোল্লাবেল। আচ্ছা, আপনি এই এনবিপিতে এসেছিলেন, কি সমস্যা নিয়ে এসেছেন? সোরিয়াসিস। সোরিয়াসিস। আপনি সোরিয়াসিসে কত বছর ধরে ভুগেছেন? 30 বছর। 30 বছর। আগে অনেক ডাক্তার দেখিয়েছেন? হ্যাঁ। তাতে কিছু ফল পেয়েছেন? কমে যেত, 2-4 মাস পরে আবার বেরোতো। আচ্ছা, এনবিপিতে এসে চিকিৎসা করার পর আজকে কেমন আছেন? এখন আপাতত ভালো আছি। আর কোনো সমস্যা এখন নেই? সমস্যা নাই, ঠিক। একটু মাঝে মধ্যে একটু চুলকায়। হ্যাঁ, এখন আর আপনার ট্রিটমেন্ট এখন চলছেন? হ্যাঁ। আচ্ছা, প্রায় আপনি ভালোর দিকে হয়ে গেছেন এখন, তাই তো? হ্যাঁ। আচ্ছা, আপনি কি দর্শকরা যারা আপনার এই প্রোগ্রামটা দেখবে তাদেরকে কিছু বলতে চাইবেন? হ্যাঁ। হ্যাঁ, বলুন, কি বলতে চান? বলতে চাই মানে আমি অনেক দিন থেকে এই চিকিৎসা করছি, মানে কোনো দিকে কোনো উপকার পাইনি, কিন্তু এই যে 4 থেকে 5 মাস এখানে যে ট্রিটমেন্টটা করছি, এইখানকার ওষুধ খেয়ে আমি এখন একটু ভালোই আছি। মানে আপাতত আমার এখন কোনো সমস্যা নাই। আমার মতো এইরকম যেরকম আরও কোনো যদি পেশেন্ট থাকেন, তারা আপাতত এখানে এসে দেখা করবেন, ডাক্তারের সঙ্গে কথা বলবেন। এখানে চিকিৎসা করলে আমি মানে যে উপকৃত হয়েছি, আপনারাও হয়তো সেই উপকৃতটা পাবেন, এই আশা করছি। ঠিক আছে, ধন্যবাদ ম্যাডাম আপনাকে আমাদের দর্শকদের এই মেসেজটা দেওয়ার জন্য। ভালো থাকুন। নমস্কার, প্রত্যেকে আশা করি ভালো আছেন। মেডিকেল লাইভ শোতে আপনাদের প্রত্যেককে স্বাগত। এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টার প্রোগ্রাম আপনাদের জন্য অনুষ্ঠান করা রেগুলারলি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঘরে বসে সুপরামর্শ পাবেন, এটাই তো আমরা চাই। সবার জন্য আমাদের ডাক্তারবাবুরা সব সময় উপস্থিত এবং অবশ্যই আপনারা উপকৃত হবেন, এটাই কিন্তু আমরা সব সময় মাথায় রাখি। আপনারা লাইভে আছেন, ফোন করবেন, আমাদের সঙ্গে ফোনে কথা হবে, ফোন ইন লাইভ অনুষ্ঠান। এবং অবশ্যই এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টার, ওয়ার্ল্ডস ফার্স্ট ইউনানি ক্যান্সার হসপিটাল, তাদের রয়েছে বিশেষজ্ঞ ডাক্তারবাবুরা সব সময় আমাদের কোঅপারেট করেন, টিভি প্রোগ্রাম করেন, চেম্বার অ্যাটেন্ড করেন, ক্লিনিক অ্যাটেন্ড করেন। ভুরি ভুরি পেশেন্ট, ঘরে ঘরে এত রোগ ব্যাধি, পেশেন্টরা কিন্তু প্রোগ্রাম দেখে ভীষণ আপ্লুত। ইন্টারভিউগুলো আমরা দেখাই, অনেক অনেক পেশেন্টদের কিছু কিছু ইন্টারভিউ আমরা তুলতে পারি, সবার তো তুলতে পারি না, সেগুলো ক্যামেরাবন্দি করে আপনাদের দেখাই। আপনারা মোটিভেটেড হন, ইন্সপায়ার্ড হন, এবং আমাদের নিজেদের কিছু লোকেরা যারা টিভি চ্যানেলের সঙ্গে যুক্ত, তারা নিজেরা গিয়ে কিন্তু উপকার পেয়েছেন। এটা প্রমাণিত সত্য, আমরা নিজেরা তার প্রমাণ যে কাজ পেয়েছে। আমাদের যিনি চ্যানেল হেড, তিনি আমাকে 2 দিন আগে বললেন যে, 2 জনের নাম বললেন, তারা গেছিলেন রেফারেন্সে এবং তারা কিন্তু ওষুধ খেয়ে ভালো আছে। এই প্রাপ্তিগুলো না খুব ভালো লাগে। আমাদের প্রোগ্রামের সাকসেস এখানেই যে আমরা মানুষকে উপকৃত করতে পারছি ডাক্তারবাবুদের সাহায্যে। আমাদের সিএমডি ডক্টর বি শর্মা তো আছেনই, তার তত্ত্বাবধানে সব ডাক্তারবাবুরা ওয়েল কোয়ালিফাইড, ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড প্রাপ্ত এবং ওয়েল এক্সপিরিয়েন্সড সব ডক্টরসদের আমরা পাই। আজকেও আলোচনা করব, বিশেষজ্ঞ ডাক্তারবাবু উপস্থিত স্টুডিওতে। এবং সুস্থ থাকতেই হবে, মনের জোর রাখুন, ঠিক মতো শরীরটা অল্প মানে অসুস্থ হলেই আপনারা দেখিয়ে নেওয়ার চেষ্টা করুন। রিপোর্ট বেস ট্রিটমেন্ট হয়, রিপোর্ট নিয়ে বহু ক্লিনিকে বহু মানুষ আসেন টিভি প্রোগ্রামগুলো দেখে। ফেসবুক লাইভ, ইউটিউব লাইভ হচ্ছে, ফেসবুক ইউটিউবে প্রোগ্রামগুলো থাকবে, বারবার আপনারা দেখে নিতে পারবেন। আপনাদের জন্যই আমাদের প্রোগ্রামগুলো করা সুন্দরভাবে। আর অবশ্যই আপনারা কিন্তু লাইভে যারা অংশগ্রহণ করবেন চলে আসুন। পরে হেল্পলাইন নাম্বারও খোলা থাকছে, হেল্পলাইনে ফোন করবেন 9830235527 অথবা 37, দুটো মোবাইল নাম্বার আপনাদের জন্য খোলা, আপনারা কিন্তু কথা বলতে পারবেন সবাই। আলাপ করাই আজকে উপস্থিত আমাদের মধ্যে স্টুডিওতে ডক্টর এস ঘোষাল। নমস্কার ডক্টর ঘোষাল, স্বাগত আপনাকে। নমস্কার ডক্টর ঘোষাল, আজকে কি একটু সুগার নিয়ে প্রথমে আলোচনা করব? একদমই, কারণ ঘরে ঘরে সুগার পেশেন্ট, আপনারাও পাচ্ছেন, প্রচুর ক্লিনিকে সুগার পেশেন্টের ভিড়। আর আয়ুর্বেদ, এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টার কিন্তু একদম নির্মূল করে দিচ্ছে, এই ব্যাপারে একটু বলুন। একদমই, কারণ সুগার রোগ নিয়ে আমরা মাঝে মাঝেই আলোচনা করি এবং বহু পেশেন্ট রয়েছে আমাদের যারা আমাদের কাছে সুগারের মেডিসিন খেয়ে এখন ভালো রয়েছেন, তাদের ওষুধ খেতে হয় না। মেনলি আমরা যদি দেখতে পারি তো আমাদের দেখতে হবে কি সুগার রোগটা কি থেকে আসছে। আমরা জানি এটা হেরিডিটি থেকে হতে পারে, মানে বাবা মা ছিল বা দাদু ঠাকুমার ছিল, সেখান থেকে আসতে পারে। 2 নম্বর কারণ হিসেবে আমরা দেখতে পারি কি অত্যধিক অ্যাংজাইটি, টেনশন, ডিপ্রেশন, সেখান থেকে সুগার আসতে পারে। এখনকার সময় অনেকের কাজ করতে হয়, অনেক ধরনের কাজ, অনেকে রাত্রি জাগতে হয়, নাইট শিফট থাকে, সেখানে একটা যে স্লিপলেসনেস, যে ঘুম হচ্ছে না, বা অনেকের রাত্রে কাজ না থাকলেও 2-2-2:30 আগে ঘুম আসে না, সেইখান থেকে একটা সুগারের সমস্যা আসতে পারে। ঘরে ঘরে অনিদ্রার প্রবলেম এখন। একদমই। তার পাশাপাশি কি আমাদের যদি প্যানক্রিয়াস যেটা রয়েছে, আসল জায়গা যেটা, যে প্যানক্রিয়াসের আইলেটস অফ ল্যাঙ্গারেন্সের বিটা সেল থেকে আমাদের ইনসুলিনটা সিক্রিয়েট হচ্ছে, সেই প্যানক্রিয়াসে যদি আমাদের কোনো সমস্যা থাকে, সেখান থেকে আমাদের সুগার রোগ আসতে পারে, যেরকম প্যানক্রিয়াটাইটিস
অ্যানোমালিস হতে পারে, ক্যালসিফাইড প্যানক্রিয়াস হতে পারে, বা যে আমাদের ইনসুলিনটা যে সেল থেকে সিক্রিয়েট হয় বিটা সেল, তার কোনো অ্যাবনর্মালিটি অ্যানোমালিস হতে পারে। তো এই সব কারণে আমাদের সুগার রোগটা মেনলি আমাদের শরীরে আসছে। এটা তো আমরা জানছি এর কারণটা। আজ থেকে 5000 বছর আগে আয়ুর্বেদেও কিন্তু অনেক কিছু কথা বলা ছিল, যেগুলো আমরা এখনকার দিনে এসে তার প্রমাণ পাচ্ছি কি হ্যাঁ আয়ুর্বেদ কতটা সাকসেসফুল ছিল। আজ থেকে যখন এত টেকনোলজি ছিল না, এত সায়েন্টিস্ট ছিল না, তখনও কিভাবে তারা এটাকে মানে ব্যাখ্যা দিয়ে গেছে এবং সেই ব্যাখ্যাটা বহু এখন মিলে যাচ্ছে, সেটাও আমরা প্রমাণ পাচ্ছি। কিরকম আমাদের যখন এখনকার সময় বলা হয় ডায়াবেটিস মেনলি 3-4 ধরনের আমরা ভাগ করতে পারি, যেমন ডায়াবেটিস ইনসিপিটাস, ডায়াবেটিস মেলাইটাস। যেটা বেশি হয় সেটা হচ্ছে ডায়াবেটিস মেলাইটাস, ডায়াবেটিস ইনসিপিটাস খুব কম হয়। এবং তার পাশাপাশি ইনসুলিন ডিপেন্ডেন্ট এক ধরনের ডায়াবেটিস পাওয়া যায়, মানে যেখানে মেডিসিনে কাজ হচ্ছে না, ইনসুলিন দিতে লাগছে, সেই ধরনের এক ধরনের। আর চতুর্থ তো হয় আপনাদের বাচ্চাদের ক্ষেত্রে এক ধরনের ডায়াবেটিস দেখা যায়, যেটাকে জুভেনাইল ডায়াবেটিস মেলাইটাস বলা হয়। এই 4-5 ধরনের আমরা মোটামুটি ডায়াবেটিস দেখা যায়। তো আমাদের আজ থেকে যে আয়ুর্বেদে বলা রয়েছে, আয়ুর্বেদে কিন্তু 20 ধরনের সুগার রোগের কথা বলা রয়েছে, এবং সুগারকে বলা হয়েছে প্রমেহ রোগ। প্রমেহ রোগের 3টে ভাগ আমরা করি। আমরা আয়ুর্বেদ মতে কেউ কি ফোনে রয়েছে? আচ্ছা, ফোনটা নিয়ে নিন। ডক্টর ঘোষাল লাইভে আছেন, কেউ একজন ফোনে এসে। হ্যালো, হ্যাঁ নমস্কার। হ্যাঁ বলছি কাকলি। হ্যাঁ বলুন। হ্যাঁ, পায়ের ব্যথা, মানে অনেকদিন হয়ে গেছে পায়ের ব্যথা কমছে না। তারপরে ডাক্তার দেখিয়েছি, বলছে বাতের এটা ব্যথাটা হচ্ছে, বাতের ব্যথা হচ্ছে। তো এখন খেতে পারি না, তো বমিটিং হয়, ক্যালসিয়াম কিছুই খেতে পারি না। বয়স কত হলো এখন? যার জন্য ব্যথাটা করছে না নাকি। এখন বয়স কত হলো আপনার? হ্যাঁ, বয়স কত হলো? হ্যাঁ পায়ে। আপনি টিভির সাউন্ডটা একটু কমিয়ে দিন, নইলে শুনতে অসুবিধা হবে। টিভির সাউন্ডটা কমিয়ে কথা বলুন। বয়স কত এখন? অনেক সময় বলে না, মানে অনেকে বলে ফিজিওথেরাপি করাতে। ঠিক আছে, আপনি আপনার বয়স কত? আপনি তো কোনো কথাই শুনছেন না, আপনি নিজের মতো বলে যাচ্ছেন। টিভির সাউন্ডটা আগে অফ করুন। টিভিটা মিউট করে নেবেন যারা ফোনে আসছেন। বয়সটা জিজ্ঞেস করছেন ডাক্তারবাবু। কি অ্যাডভাইস করেন তাহলে ফিজিওথেরাপি করলে কি করলে, সেটাও তো ডাউট আছে না। আপনার বাড়ি কোথায়? বাড়ি কোথায়? হ্যাঁ, আপনার বাড়িটা কোথায়? আমি থাকি নৈহাটির। বয়সটা একটু জিজ্ঞেস করছেন ডাক্তারবাবু? হ্যাঁ, নৈহাটিতে থাকি। আচ্ছা, বয়সটা একটু জিজ্ঞেস করছেন? ঠিক আছে, থাক, উনি রেখে দিকে, আমি বলে দিচ্ছি। আচ্ছা, আপনি শুনুন, আপনি টিভিতে শুনতে থাকুন, আমি বলে দিচ্ছি। কোনো কারণে হয়তো কমিউনিকেশন প্রবলেম হচ্ছে, অসুবিধা হচ্ছে, অনেকে বলতে চান না। তো আপনার যে সমস্যাটা আপনি দেখিয়েছেন, বিভিন্ন জায়গায় ব্যথা যন্ত্রণার সমস্যা বহু পেশেন্টের রয়েছে, কারণ অস্টিওআর্থ্রাইটিস বা বোন রিলেটেড প্রবলেম এখন এইরকম সুগারের মতো ঘরে ঘরে। কারুর হাঁটু ব্যথা, কারুর কোমরে ব্যথা, কারুর ঘাড়ে ব্যথা, কারুর পিঠে ব্যথা, কারুর হাতে ব্যথা, কারুর গোড়ালিতে ব্যথা। কতদিন ধরে ওষুধ খাবেন? 8% আরো বেশি হচ্ছে। কত ব্যথার ওষুধ খাবেন? ব্যথার ওষুধ যতক্ষণ খাবেন ততক্ষণ আপনার ব্যথা ঠিক থাকবে। যখন ব্যথার ওষুধ বন্ধ করবেন, ব্যথা আবার চালু হয়ে যাবে। আর আপনি কয়েকটা থেরাপির কথা বললেন, সেগুলো থেরাপিটা কিছুদিনের উপকার আপনি পাবেন, সম্পূর্ণ উপকার একদমই পাবেন না। আর এখন দেখুন, আপনি নিজেই বলছেন অল্প খেলে আমার এখন গা গোলাচ্ছে, খাওয়ার ইচ্ছে চলে যাচ্ছে। এটা কি? দীর্ঘদিন ধরে ব্যথার ওষুধ খাওয়ার ফলে কি হয়, আমাদের গ্যাস্ট্রাইটিসের সমস্যা, যেটা আমরা বলি দীর্ঘদিন ব্যথার ওষুধ বা হাইপার অ্যাসিডিটি, ব্যথার ওষুধটা যতটা পারবেন কম খাবেন। যখন কোনো রাস্তা নেই তখন সেটা ঠিক আছে, কিন্তু এই যে অল্প ব্যথা হলো খেয়ে নিলাম, আবার 2-4 দিন পরে ব্যথা হলো খেয়ে নিলাম, এটা একদমই না। যারা শুনছেন প্রোগ্রামটা, উনি কেন, প্রত্যেকের ক্ষেত্রে এটা একদম মানে মেনে চলা দরকার। কারণ ব্যথার ওষুধ যদি বেশি দিন খান, আপনার লিভারের উপর চাপ পড়বে, আপনার কিডনির সমস্যা আসবে, স্টমাকের প্রবলেম আসবে। সেগুলো আপনি কেন নিজে থেকে আরো 4-5টা রোগ ডাকবেন? আর আপনি নৈহাটি থেকে বলছেন উইদাউট ব্যথার ওষুধ, উইদাউট যে থেরাপির কথা বললেন, সেই থেরাপি ছাড়া আপনি কিন্তু সম্পূর্ণ সুস্থ থাকতে পারবেন আয়ুর্বেদের হাত ধরলে। আয়ুর্বেদের মধ্যে এরকম ট্রিটমেন্ট রয়েছে যেখান থেকে আমরা, যে বিছানায় শুয়ে থাকে পেশেন্ট, যারা এত ব্যথা, রিউমাটয়েড আর্থ্রাইটিস, অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস, তারা যদি সুস্থ হতে পারে, আপনি কেন পারবেন না? আপনার ব্যথা তো এমন কিছু নয়। নৈহাটিতে বাড়ি আপনার, নৈহাটি থেকে যে চেম্বারটা মোটামুটি কাছে হবে, আমার মনে হয় মধ্যমগ্রাম চেম্বারটাই কাছে হবে, আর ওপাশে কৃষ্ণনগরটা দূরে হয়ে যাবে। তো কৃষ্ণনগরটাও ট্রেনে বোধহয় 1 ঘন্টা। হ্যাঁ, তো আপনি একটু যে কোনো নিয়ারেস্ট চেম্বার দেখুন, হেল্পলাইন নাম্বার যাচ্ছে, একটা সময় করে নিজের সময়
সময় করে, এই নয় কালকে চলে আসবেন বা পরে চলে আসবেন, যে সমস্ত একদম যে সমস্ত রিপোর্ট প্রেসক্রিপশন এতদিন ধরে ওষুধ খেয়েছেন সেগুলো নিয়ে আমাদের সাথে দেখা করুন, অবশ্যই আপনি ভালো থাকবেন। আরেকজন বোধহয় ফোনে কেউ আছেন। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। নমস্কার, কে বলছেন, কোথা থেকে? নমস্কার, আমি ব্যারাকপুর থেকে বলছি। বলুন। হ্যাঁ বলছি, মানে আমারও না কোমরের সমস্যা, মানে কোমরে ব্যথা হয়। তাই আচ্ছা, এটা কতদিন ধরে হচ্ছে? 1 বছর ধরে হচ্ছে, মানে সকালের দিকে একটু বেশি হয়, তারপরে কাজকর্ম করলে আবার একটু কমে যায়। আচ্ছা, বয়স কত হলো এখন আপনার? 42 প্লাস। এটা 1 বছরের মতো হচ্ছে বললেন না? হ্যাঁ। আচ্ছা, এর জন্য কোনো আয়ুর্বেদিক ডাক্তারবাবুকে দেখিয়েছেন এর আগে? না, কোনো চিকিৎসা করানো হয়নি। মানে ব্যথার ওষুধ খেয়ে মোটামুটি ব্যথাটাকে চেপে রেখেছেন, তাই তো? মানে কয়েকবার ব্যথার ওষুধ খেয়েছি, বেশি খাই না, কয়েকবার খেয়েছি। ঠিক আছে, সকালের দিকে একটু ব্যথাটা বেশি হয়, বেলার দিকে আবার কমে যায়। ঠিক আছে, আর অন্য কোথাও ব্যথা হয়? কোমর ছাড়া অন্য কোনো জায়গায় ব্যথা রয়েছে? না, কোমরটাতেই হয়। আচ্ছা, কোনো এক্সরে বা কিছু করিয়েছেন? না, কিছুই করানো হয়নি। তো রোগটাকে তো এখন থেকে ট্রিটমেন্ট করতে হবে, নলে এটা তো ভবিষ্যতে বাড়াবাড়ি হবে। ঠিক হচ্ছে না, ফেলে রাখছেন কেন? ঠিক আছে, আপনি টিভিতে শুনুন, আমি বলছি কি করলে সুবিধা হয়। করণীয় বলে দিচ্ছেন ডক্টর ঘোষাল, শুনুন টিভিতে। হ্যাঁ, আর হেল্পলাইন নাম্বারটা লিখে রাখুন, সবাইকে বলছি হেল্পলাইন নাম্বার রেড বক্সে আছে, লিখে রাখবেন সবাই। ঠিক আছে, ধন্যবাদ ফোন করার জন্য। শুনুন, এবার এই যে আমরা ব্যথা নিয়ে বিভিন্ন ধরনের ব্যথা নিয়ে আলোচনা করি, আগের পেশেন্টটিও ব্যথার পেশেন্ট, কোমরে ব্যথা, তো এই যে আমরা ব্যথার ওষুধ, উনি বলছেন আমি কোনো ডাক্তারকে দেখাইনি না, অ্যালোপ্যাথি শীতকালে বাড়তে পারে, আবার সব সময় থাকতে পারে, এরকম কোনো ব্যাপার নেই কি শীতকালেই ব্যথা রোগ বাড়ে। তো আপনার ক্ষেত্রে যেটা হচ্ছে, আপনাদের মতো যারা পেশেন্ট রয়েছেন তারা 1 বছর দেখছেন, 2 বছর দেখছেন, 5 বছর, কিন্তু রোগটা কিন্তু আপনার শরীরে বাড়তে থাকছে, আপনি কিন্তু কোনো প্রপার ট্রিটমেন্ট করছেন না, আপনি কোনো ডাক্তারকেই দেখাচ্ছেন না, না অ্যালোপ্যাথি, না হোমিওপ্যাথি, না আয়ুর্বেদিক, না ইউনানি, কোনো ডাক্তারকেই দেখাচ্ছেন না। আপনি নিজের মতো একটু ব্যথা হচ্ছে, দোকানে গিয়ে বলছেন, দোকান থেকে 2টো ব্যথার ওষুধ দিয়ে দিচ্ছে, সাময়িক আরাম পেয়ে যাচ্ছেন, আবার সেই ব্যথাটা ফিরে আসছে। কিন্তু এটা আমাদের শরীরটা তো এক্সপেরিমেন্টের জায়গা নয়, এই করতে করতে 10 বছর পর এমন রোগে পড়ে যাবেন, তখন কিন্তু ওই দোকান থেকে ওষুধ কিনে এনে বা ব্যথার ওষুধ খেলে আপনি সুস্থ হতে পারবেন না, তখন আপনার কলকাতায় ছুটতে হবে, কলকাতার বাইরে ছুটতে হবে, তখন আর কোনো রাস্তা থাকবে না। তো প্রত্যেকটা পেশেন্ট, শুধু ব্যথা কেন, সেটা সুগার হতে পারে, সেটা কিডনির সমস্যা হতে পারে, বা সেটা আদার কোনো প্রবলেম হতে পারে, স্কিনের সমস্যা হতে পারে, নার্ভের সমস্যা হতে পারে, প্রথমেই যখন তার সূত্রপাত হচ্ছে তখনই সেই রোগটাকে ভালো ডাক্তারবাবুকে দ্বারা চিকিৎসা করানো উচিত। আর আপনার ক্ষেত্রেও বলবো, কোমরে ব্যথা, আপনার মতো বহু পেশেন্ট রয়েছেন যারা কোমরে ব্যথা নিয়ে আমাদের দেখিয়েছেন, সুস্থ রয়েছেন। আর আজকে হয়তো অনেকেই নতুন এই প্রোগ্রামটা দেখছেন বা এরকম অ্যাওয়ারনেস প্রোগ্রাম আগে দেখেছিলেন, তারা হয়তো কিছু লোক জানেন যারা এই প্রোগ্রামটা ফলো করছেন, কি কোমরে ব্যথা হলে আমরা কি কি কাজ করব না, কোমর ঝুঁকিয়ে কাজ করব না, ভারী ওজন তুলব না। এবার আপনি বলবেন সংসারের কাজ তো আমায় করতেই হবে, তো তার মধ্যে যতটা সম্ভব কম করা যায়, যতটা সম্ভব, ধরুন একবারে 10 কেজি ওজন তুলবেন না, 2.5 কেজি করে 5 বার নিয়ে গেলেন, সে ওজন ক্যারি করাটা কমে যাচ্ছে, ওয়েটটা কমিয়ে তারপর ওয়েটটা তুলুন। যখন করতে হবে সেই জিনিসটাকে সচেতনতার সাথে করতে হবে, তার মধ্যেও চেষ্টা করতে হবে যতটা না করা যায়। কোমরে ব্যথা যাদের থাকে, ভারী ওজন তোলা, কোমর ঝুঁকিয়ে কাজ, এইগুলো করতে আমরা বারণ করি, ডাক্তাররা বারণ করেন। আর তার পাশাপাশি বলবো, একটা কোমরের এক্সরে নিয়ে আমাদের সাথে যোগাযোগ করুন, ব্যারাকপুর থেকে মধ্যমগ্রাম চেম্বারটা আপনার খুব কাছে হবে, একটু দেখিয়ে নিন, কারণ এরকম ভাবে ফেলে রাখবেন না, যত ফেলে রাখবেন এই ধরনের সমস্যা ভবিষ্যতে দেখবেন বাড়তে থাকবে, আর তার কোনো চিকিৎসা করতে গেলে আরো কষ্টদায়ক হয়ে উঠবে। এখন দেখিয়ে নিলে আপনার 2 মাস বা 3 মাস লাগবে ব্যথা থেকে সুস্থ হতে, সারা জীবন এই ব্যথাটা ফিরে আসবে না। আয়ুর্বেদের মহত্ব এটাই, আয়ুর্বেদের কাছে মানুষ কেন আসবে, তার 2-3টে কারণ আছে। 1 নম্বর কারণ, যেমন আয়ুর্বেদের মধ্যে সাইড এফেক্টটা খুব কম থাকে। প্রত্যেকটা, অনেক ডাক্তারই বলেন কি আয়ুর্বেদে সাইড এফেক্ট নেই, কিন্তু এটা বলা উচিত না। যে ক্রিয়ার যে কাজটা ক্রিয়া রয়েছে তার প্রতিক্রিয়া অবশ্যই থাকবে, কারণ এটা আমরা জানি। আমার একটা ওষুধ দিচ্ছি, সেটা যদি 2টোর জায়গায় 3টে করে খাওয়া হয়, তার তো কুফল হবেই। তাহলে ডাক্তারটা বলে দিত, এই ওষুধটা দিয়ে দিলাম, তুমি তোমার মতো খেয়ে নিও, আজকে 4টে খেয়েও, কালকে 5টা খেয়েও, পরশু দিনে 1টা খেয়েও। কিন্তু আয়ুর্বেদের মধ্যে প্রতিক্রিয়াটা কম, মানে সাইড এফেক্টটা কম, মানে তুলনামূলক হয়তো 2 থেকে 5% সাইড এফেক্ট রয়েছে। অন্যান্য প্যাথির ক্ষেত্রে সেটা
যেমন 50% 60% হয়ে যায়, বই খুললেই দেখা যাবে নসিয়া ভমিটিং, মানে গা গুলোবে, পেটে ব্যথা হবে, পায়খানা হতে পারে, মাথা ঝিমঝিম করতে পারে। সেরকম আয়ুর্বেদে কিন্তু কোনো ব্যাপার নেই। আয়ুর্বেদের ওষুধ খেলে আপনার অন্যান্য অর্গানের কোনো ক্ষতি হবে না। আয়ুর্বেদিক ট্রিটমেন্টের মাধ্যমে আপনি রোগটাকে গোড়া থেকে সুস্থ করতে পারবেন, মানে সেই রোগটা আর কখনো ফিরে আসবে না। আর একটা বড় মহত্ব রয়েছে আয়ুর্বেদে। আয়ুর্বেদের চিকিৎসাটা কিন্তু একটা নির্দিষ্ট সময়ের চিকিৎসা, এই নয় কি আপনি আজীবন করছেন। আজকে যে সুগার রোগ নিয়ে আলোচনা করছি, আমি কখনোই বলবো না আপনি আজীবন সুগারের ওষুধ খান। আপনি ব্যথা নিয়ে আমার কাছে এলেন, ব্যথা নিয়ে আমি বলবো না কখনোই আপনি আজীবন ওষুধ খান। একটা নির্দিষ্ট সময় অবধি ওষুধটা আপনাদের চলবে। কারোর ক্ষেত্রে 6 মাস, কারোর ক্ষেত্রে 8 মাস, কারোর ক্ষেত্রে 1 বছর, কারোর ক্ষেত্রে 1 বছর 2 মাস। সেটা তার রোগের সিভিয়ারিটির উপর ডিপেন্ড করবে। সেই পেশেন্টটি আমার কাছে কখন এসেছে, আজকে 15 বছর 20 বছর ভোগার পরে এসেছে, না 1 বছর 2 বছর ভোগার পরে এসছে, না নতুন অবস্থায় আমার কাছে চলে এসছে, তার ওপর কিন্তু তার সুস্থতাটা টোটাল ডিপেন্ড করবে যে সে কত তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। এবং সে সুস্থ হয়ে ওঠার পর আমাদের সমস্ত মেডিসিন কিন্তু আমরা বন্ধ করে দিই। আয়ুর্বেদিক কিছু ঘরোয়া উপচার বা ঘরোয়া কিছু আমরা রেমিডিজ বলে দিই যে এইগুলো বাড়িতে করবেন, তাহলে কিন্তু ভবিষ্যতে আর কখনো এই ধরনের ব্যথা বা সুগার বা নার্ভের সমস্যা আপনার আর শরীরের মধ্যে আসবে না। ঠিক, ডক্টর ভূষণ সুন্দরভাবে বুঝিয়ে বললেন। এই যে ঘরে ঘরে সুগার রোগ, অনেকেই অ্যালোপ্যাথি ওষুধ খাচ্ছেন, মডার্ন মেডিসিনের ট্রিটমেন্টের আন্ডারে আছেন, কিন্তু এই যে মেডিসিন খেয়েই যেতে হচ্ছে, তারপর নানা রকম সাইড এফেক্টসে আক্রান্ত হয়ে পড়ছেন, কিন্তু 5 বছর 6 বছর টানা ওষুধ খেতে খেতে। সেখানে অনেক মানুষ কিন্তু আবার এই আয়ুর্বেদের হাত ধরছেন। এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে এসে অনেক সুগার পেশেন্টরা কিন্তু একদম নির্মূল হচ্ছেন আস্তে আস্তে। তবে ডক্টর ঘোষাল যেটা বললেন যে কত দিনের আপনার রোগটা, সেটা কিন্তু মাথায় রাখতে হবে। আমার 10 বছরের রোগ, আমি চাইলে 1 মাসে কিন্তু সেটা একদম কমপ্লিটলি কিওর হতে পারবো না, আমাকেও সময় দিতে হবে। আস্তে 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 আমাকে আয়ুর্বেদ কিন্তু একদম নির্মূল করে আনবে। এবং এই বিশ্বাস ভরসা নিয়েই এত মানুষ উপকৃত হচ্ছেন, আসছেন চেম্বার ক্লিনিকে, এবং আপনারাও এসে কিন্তু উপকার পাচ্ছেনও। ফোন করবেন, লাইভ প্রোগ্রাম চলছে, লাইভে সবাই ফোনে চলে আসবেন। আর অবশ্যই হেল্পলাইন নাম্বারটা লিখে নিন, আপনার কাছাকাছি কোথায় চেম্বার চটপট জেনে নিন আপনারা। 9830235527 অথবা 37 এই নাম্বারে। সর্বত্র চেম্বার, কলকাতায় ল্যান্সডাউনের চেম্বার, খিদিরপুরে, এবার শোভাবাজারের পরিবর্তে হাতিবাগানে নিয়মিত আপনারা পাচ্ছেন। আমতলা, দক্ষিণ 24 পরগনা আমতলা, যেটি বেহালা ঠাকুরপুকুর, তারপর জোকা, তারপরে আমতলা চেম্বার। এখানে ডায়মন্ড হারবার সাইডের লোকরা সবাই এসে দেখাচ্ছেন। আর নর্থ 24 পরগনা মধ্যমগ্রামে হেড অফিস রয়েছে। বাংলাদেশে আমাদের চেম্বার, হাওড়াতে শিবপুর, হাওড়া বেলুর, হাওড়া বাল্টিকুড়ি বাজার দাসনগরে চেম্বার, ব্যাঙ্গালোর, মুম্বাই, সর্বত্র চেম্বার। আমি সব বলে দেবো। ডক্টর ঘোষাল আছেন, ডক্টর এন ভট্টাচার্য, ডক্টর অয়ন হালদার, অবশ্যই কিন্তু ডক্টর এস ভাদুরী, এবং আমাদের সিএমডি ডক্টর বি শর্মা, বিনোদ শর্মা, এবং আদার ডক্টরসরা কিন্তু সব সময় আপনাদের পাশে আছেন। পঞ্চকর্মা ট্রিটমেন্ট হচ্ছে, এসে থেকে আপনারা ট্রিটমেন্ট নিতে পারবেন, থাকা খাওয়ার সুব্যবস্থা আছে। দূরের বন্ধুরা, কেন অনেক দূর দূর থেকেও তো পেশেন্ট আছেন চেম্বারে, আপনারা একটু হেল্পলাইনে কনফার্ম করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসবেন, রিপোর্ট নিয়ে আসবেন। রিপোর্ট বেসড ট্রিটমেন্ট হয়, সুতরাং হাতে নাতে ফল, চোখে আপনারা একদম নিজের চোখে দেখতে পারবেন আপনার রেজাল্ট কি হচ্ছে না হচ্ছে। সবার জন্য আছেন আমাদের ডাক্তারবাবুরা। আপনারা কিন্তু চটপট হেল্পলাইনেও ফোন করবেন এবং চলে আসার চেষ্টা করুন, যার যেখানে সুবিধা। এবার আসি যে এই কমপ্লিকেশনগুলো, তা সুগারের ওষুধের পাশাপাশি কি একটু লাইফস্টাইল মডিফিকেশন, ডায়েট, তারপর একটুখানি হাঁটাহাঁটি, এক্সারসাইজ, এগুলোর দিকেও লক্ষ্য রাখতে হবে, তাই তো? প্রাণায়াম, মেডিটেশন, যোগা, সবকিছু। একদমই, কারণ এই সুগার রোগটাকে যদি আমায় ঠিক করতে হয়, আমার সব দিকেই নজর রাখতে হবে। এই নয় কি আমি শুধু সুগারের ওষুধ খেলাম, তার পাশাপাশি আমি খাবারগুলো খেতে থাকলাম। যেমন সুগারের ক্ষেত্রে আমরা জানি, সব জায়গায় এখন প্রত্যেকটা মানুষই জেনে গেছে কি ভাতের পরিমাণ কম খেতে হবে, মিষ্টিটা কম খেতে হবে, বা মিষ্টি না খেলেই ভালো। তো এই জিনিসগুলো কিন্তু আমাদের মেনটেন করে চলতে হবে। এই নয় কি আমি সুগারের ওষুধও খেলাম, আবার দুপুরবেলা ভাতের পাতে আমরা মিষ্টিও খেলাম, বা ভাতটা দুবেলাই খেলাম। তারপরে একটু এক্সারসাইজ, একটু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, সকালবেলার দিকে যদি মর্নিং ওয়াক করা সম্ভব হয়, সকালবেলার দিকে মোটামুটি 8 ঘন্টা মর্নিং ওয়াক করা। যদি সকালে কারো সম্ভব না হয়, অনেকেই বলেন, আমরা তাদের ক্ষেত্রে ইভিনিং ওয়াক করতে বলি, কি বিকালবেলার দিকটা অন্তত ঘুরে আসুন বা হেঁটে আসুন, এবং কি হাঁটবেন যাতে একটু সোয়েটিং হয়, ঘাম দেয়, এরকম নয় আরামদায়ক হাঁটা, একটু ঘাম দেবে, একটু ঘাম ঝরবে, তবে হচ্ছে আপনার ক্যালোরিটা বার্ন হবে, বা আপনার এই যেটার জন্য হাঁটতে বলা হচ্ছে সুগার রোগের জন্য, সেটা তবে কন্ট্রোল হবে। তার পাশাপাশি একটু যোগা, প্রাণায়াম বা মেডিটেশন, এগুলো তো অবশ্যই দরকার, কারণ আমাদের প্রত্যেকের লাইফে
যে কাজটাই করি না কেন তার ফিল্ডে কিছু না কিছু আপনাদের চিন্তা ভাবনা, অবস্ট্রাকেল বা মানসিক দুশ্চিন্তা এটা থেকেই থাকে, সেটা সবসময় আমাদের মাথার মধ্যে আসতে থাকে। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, একটু চেষ্টা করব একটু মেডিটেশন করার, যেভাবে মেডিটেশন করা সম্ভব সেটা করবেন। তাহলে কি হবে, একাগ্রতাটা বাড়বে, মানসিক একটা শান্তি আসবে। কারণ আয়ুর্বেদ মতে এই যে মানসিক রোগ আমরা দু ধরনের বলি, একটা রজ একটা তম, এটারও কিন্তু ট্রিটমেন্ট করার দরকার রয়েছে, এটাও কিন্তু কাউন্সিলিং করার দরকার রয়েছে। এটা যদি আমরা কাউন্সিলিং করতে পারি তাহলে কিন্তু অনেকগুলো রোগকে আমরা ভালো করতে পারবো। তো সেই জন্যই আমি বলছি কি, এই যে সুগার রোগ, এই সুগার রোগকে যদি আমরা, সুগার রোগের হাত থেকে যদি আমরা বাঁচতে চাই তাহলে কিন্তু আমাদের এই কথাগুলো মেনে চলতে হবে। খাওয়া দাওয়া বা আপনার লাইফস্টাইল, আমরা ফাস্ট ফুড খাবো না, যতটা পারবো বাড়ির খাবার। এবার অনেক মানুষকে কর্মসূত্রে বাইরে থাকতে হয়, সেক্ষেত্রে আমরা খাওয়া দাওয়াটা দেখে বুঝে ভাবনা চিন্তা করে করব। আমরা মিষ্টি বেশি খাবো না, এবং কি আমরা মেডিসিনটা টাইম মতো নেবো। এবং মেডিসিনটা যখন যারা আয়ুর্বেদিক করছেন, যখন আমরা ওষুধটা বন্ধ করছি, তারপরে তো আমরা কিছু প্রসিডিওর বলে দিচ্ছি কি এই জিনিসগুলো করবেন না, সেইগুলো মন দিয়ে পালন করবেন। এই খাবারগুলো রেগুলার আপনার খাবারের ডিশের মধ্যে রাখবেন, সকালে বা বিকালে বা রাত্রিবেলা, বা এই জিনিসটা আপনি রাত্রিবেলা একটু এইভাবে রাখবেন, সকালবেলা উঠে খাবেন সেটা। সেই জিনিসগুলো মেনটেন করে চললে এই সুগার রোগ, এই যে ঘাতক রোগ, এইটাকে আমরা সাইলেন্ট কিলার বলে থাকি। কারণ সুগার তো একা একটা রোগ নয়, সুগার আমাদের শরীরে আরো 3-4টে রোগের সৃষ্টি করতে সাহায্য করে। আমার নার্ভের সমস্যা এনে দেবে সুগার থেকে, যেটাকে নিউরোপ্যাথি বলা হয়। অনেকে যেমন এসে দেখবেন কমপ্লেন করেন, বা যারা চোখের সমস্যা, নানান রকম কমপ্লিকেশন দেখা যায়, অনেক ধরনের। ডক্টর স্যার একটা ফোন আছে, তারপর আবার আমরা আসছি আলোচনায়। কি আছেন বলুন। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন। কোথা থেকে? আমার যে সুগার হচ্ছে 350 উপরে। আচ্ছা, 350 উপর সুগার। কত বছর হয়েছে এটা? 2 বছর। 2 বছর। আর বয়সটা কত এখন? বয়সটা 56। 56। কোথা থেকে বলছেন? আমার শিমুরালি। শিমুরালি, রানাঘাট। আচ্ছা, হ্যাঁ, কল্যাণী ওদিকে রানাঘাটের দিকটা। আচ্ছা, এই সুগারের ওষুধ তো খাচ্ছেন তো নিশ্চয়ই? হ্যাঁ, রকম সুগার ওষুধ খাচ্ছি। তো সুগারের ওষুধ খাওয়ার পরও 350-এর কাছাকাছি থাকছে? হ্যাঁ, আরো বেশি ছিল, এখন 350 হয়েছে। ইনসুলিন নিতে হয় না, শুধু সুগারের ওষুধ খান? এখন ওষুধ, শুধু ওষুধ খান। আচ্ছা, হাত পায়ের তলায় জ্বালা ভাব বা শিরশির করছে, বা পাটা ভারী হয়ে যাচ্ছে, চোখে দেখতে সমস্যা, এরকম কিছু হচ্ছে? পেচ্ছাপের সমস্যা? পেচ্ছাপের সমস্যা হয় তো রিপোর্ট টিপোর্ট সব ঠিকঠাক ভাবে করিয়েছেন? হ্যাঁ, করিয়েছি। তো সুগারটাকে তো কন্ট্রোলে আনতে হবে। 52 বছর মানে তো এমন কিছু বয়স হয়ে যায়নি। আমরা তো আজকে সুগার নিয়ে আলোচনা করছিলাম। এই যে 350, আপনি বলছেন 2 বছর ধরে সুগার, আপনি ওষুধ খাচ্ছেন। দেখুন, এরকম আপনার মতো বহু পেশেন্টই রয়েছে যারা ওষুধ খাচ্ছে। হ্যাঁ, কিন্তু আরো বেশি ছিল, এখন 350 নেমেছে। হ্যাঁ, তো 350 তো 2 বছর ধরে ওষুধটা খাচ্ছেন। আপনার তো 140-এর মধ্যে বা অন্তত 200-র নিচে থাকা দরকার, নইলে তো অন্যান্য সমস্যাগুলো আসবে না আপনার শরীরে। কি বললেন বুঝছেন? তো আপনি টিভিতে শুনতে থাকুন, আমি বলছি কি করলে সুবিধা হয় আপনার। ঠিক আছে, শুনুন, বলে দিচ্ছেন। তো এই যে এনাদের মতো পেশেন্টরা রয়েছেন যারা অনেক হয়তো হাই সুগার ছিল, কারো 500, 550, 600 হতে পারে, 470 হতে পারে। কিন্তু আমার কথা হলো, আমি 2 বছর ধরে ওষুধ খাচ্ছি, আমার সুগারটা একদম নর্মাল না হয়ে যাক, 140, অন্তত 200 নিচে থাকবে তো, 180, 170, ফাস্টিংটা 110 বা 100 এরকম থাকবে তো। তাহলে তো আমার শরীরে অন্য কোনো এফেক্ট হবে না, বা অন্য কোনো রোগটা সিকেডি, আমরা ক্রনিক কিডনি ডিজিজটা জানি যে আমাদের ডায়াবেটিস থেকে বেশি পরিমাণে আমাদের কিডনিটা ক্ষতি হতে পারে, যেখান থেকে আমরা ডায়ালিসিসের মতো সমস্যা আসতে পারে আমাদের শরীরে। তো আপনার মতো বহু পেশেন্টই এরকম রয়েছে যারা ওষুধ খাচ্ছেন, তারপরেও সুগারটা কন্ট্রোল হচ্ছে না। আমি তাদের কাছে দয়া করে বলবো কি, এইটা নিয়ে অন্তত মানে অবহেলা করবেন না। এই সুগার রোগটা নিয়ে, প্রেশারকে নিয়ে অবহেলা করবেন না। কারণ এইগুলো হচ্ছে আমাদের শরীরকে একদম মানে এমন জায়গায় পৌঁছে দেবে, যখন পৌঁছে দেবে সেখান থেকে আর কিছু করে আসতে পারবো না। তো আপনি সুগারের মেডিসিনটা যেটা খাচ্ছেন, তারপরে 350 আছে,
আমি আপনার কাছে একটা রিকোয়েস্ট করবো, আপনি শিমুরালী থেকে ফোন করেছিলেন, কৃষ্ণনগরে আমাদের প্রত্যেক 2 সপ্তাহ ছাড়া চেম্বার থাকে। এই সামনেই আমাদের রোববার কৃষ্ণনগর চেম্বার ছিল, আবার 2 সপ্তাহ পরে আছে কৃষ্ণনগরে, ডক্টর হালদার ওখানে থাকেন। আপনি একটু ওই রেড বক্সের মধ্যে দেখুন দুটো হেল্পলাইন নাম্বার যাচ্ছে, একটা লাস্টে 27 আছে, একটা লাস্টে 37 আছে, যে কোনো একটা নাম্বার নোট করে রাখুন। আর আপনার সময় মতো একটু ডাক্তারবাবুর সাথে এসে যোগাযোগ করুন, কারণ আয়ুর্বেদ ছাড়া এটাকে ঠিক করা সম্ভব নয়। এরকম বহু পেশেন্ট রয়েছে আমাদের কাছে যারা এই অবস্থায় এসছে এখন নর্মাল সুগার, বহু পেশেন্ট এরকম রয়েছে যারা ইনসুলিন নিচ্ছেন, আজকে তাদের ইনসুলিন নিতে হয় না, সুগারের মেডিসিনও খেতে হয় না, উইদাউট সুগারের মেডিসিন ইনসুলিন, তারা কিন্তু আজকে ভালো আছেন। তো আপনাকেও আমি ভালো দেখতে চাই। আপনার আর একটা ফোন আমার দরকার আছে, আজ থেকে 1 মাস বা 2 মাস পরে এই সোনার বাংলাতেই আমি শুনবো কি ডাক্তারবাবু আপনি সেদিন বলেছিলেন, আমি ডাক্তারবাবুকে দেখিয়েছিলাম, আজকে আমি সুস্থ আছি। তো আপনাকে আমি একটাই কথা বলি, আপনি রিসেন্ট একটা সুগার রিপোর্ট করাবেন। আজকে বলছি মানে আপনার কালকেই যেতে হবে এরকম নয়, একটা সময় করে হেল্পলাইন নাম্বারে জেনে নেবেন কবে ডাক্তারবাবু থাকছে, সেই দিনে তার 2 থেকে 3 দিন বা 4 দিন আগে একটা অ্যাপয়েন্টমেন্ট করবেন। উইদাউট অ্যাপয়েন্টমেন্ট পেশেন্ট দেখা হয় না। অ্যাপয়েন্টমেন্ট যেদিন করবেন সেদিন আপনার ফাস্টিং আর পিপি এই দুটো রিপোর্ট করাবেন, তার সাথে HbA1c বলে একটা সুগারের রিপোর্ট হয়, যদি মনে না থাকে বলবেন অ্যাভারেজ 3 মাসের সুগারের রিপোর্টটা আমায় করে দাও, HbA1c। তো এই 3টে রিপোর্ট নিয়ে আপনি কৃষ্ণনগর চেম্বারে আমাদের সাথে একটু যোগাযোগ করুন, অবশ্যই আপনি ভালো থাকবেন, আপনার সুগার লেভেলও নর্মাল থাকবে। বাহ, আচ্ছা আরেকজন বোধহয় আছেন, দেখে নি, তারপর আমি চেম্বার গুলো বলবো। ফোনে কে আছেন বলুন। হ্যালো হ্যালো, আমি বারাসাত থেকে বলছি। হ্যাঁ বলুন দাস বলুন। হ্যাঁ মানে আমি বলছি যে বুঝি মিনিট আপনাদের সবাইকে ডাক্তারবাবুকে কি হচ্ছে, মানে খুব অ্যাসিডিটি হচ্ছে, মানে আমি খুব একদম মানে খুব লাইট ফুড খাই। হ্যাঁ, তো একটু মানে হ্যাবিট আছে, একটু একটু মানে চা খাই, কফি খাই না, তো মানে খুব অ্যাসিডিটি হচ্ছে, গলা জ্বালা করছে, মানে যা খাচ্ছি গলা গেলে যাচ্ছে। বয়স কত এখন? বয়স আচ্ছা এই 45 46। এটা কতদিন ধরে লক্ষ্য করছেন? হ্যাঁ, এটা অ্যাসিডিটিটা আমার আছে, ক্রনিক আছে, কিন্তু এই কয়েকদিন খুব বেড়ে গেছে। আচ্ছা, খাওয়া দাওয়া সময় মতো হচ্ছে? গেলে ওষুধ থেকে আসলে পরে আমার বেড়ে যায়। খাওয়া দাওয়া সময় মতো হচ্ছে? হ্যাঁ, খাওয়া দাওয়া সময় মতো হচ্ছে? টাইমলি খাওয়া হয়? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তেল ঝাল মশলা এগুলো কম খান তো? খাবো মানে জেলুটিন ডাইজিন এগুলি সব খাচ্ছি। কোনো ওষুধের নাম বলার দরকার নেই, আমি বলছি খাওয়া দাওয়াটা সময় মতো হচ্ছে এবং তেল ঝাল মশলা কম খান তো? না না, তেল ঝাল খুব কম। আচ্ছা, আর চায় মানে রাত্রে একটু লেট নাইট ধরে কি এটা হচ্ছে আমার? আপনার দুধ চা খান না ল চা খান সারাদিনে? লেট নাইট। না না, চাটা যেটা খান চা, সেটা দুধ চা খান না র চা খান? দুধ চা? না বেশি না, আমি 1 কাপ ভাত করে সকালবেলা খাই, হাফ আর বিকেলে 1 কাপ ভাত করে। রচা না দুধ চা? রচা না দুধ চা? দুধ চা। দুধ চাটাই খায়। হ্যাঁ, দুধ চা কি দুধ কি এমনি সারাদিনে খান? দুধ খান, আলাদা করে দুধ খান? হ্যাঁ বলে। দুধটা কি খান? মিল্ক দুধ মিল্ক খাই না। ও দুধ একদম। আপনি টিভির ভলিউমটা শুনুন। শুধু চা? ঠিক আছে, আপনি শুনতে, খানা খাই কিন্তু মিল্ক খাই না। ঠিক আছে, আপনি টিভিতে শুনতে থাকুন, আমি বলে দিচ্ছেন শুনুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি প্রত্যেকটা লোক মানে পেশেন্টকে বলতে চাই, যারা এই ধরনের সমস্যায় ভুগছেন, অ্যাসিডিটি হোক বা হাইপার অ্যাসিডিটি, ওনার ক্ষেত্রে যেটা আছে GERD, যেটাকে বলা হয় গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লেক্স ডিসঅর্ডার, মানে বুকটা জ্বালা জ্বালা করে উঠছে, যেটাকে আমরা অম্বল বলি, তারা খাওয়া দাওয়াটা সময় মতো করবেন, পেট খালি রাখবেন না, 1 ঘন্টা ছাড়া ছাড়া 2টো ছোলা হলো, 2টো বিস্কুট হলো, 2 গাল মুড়ি হলো খাওয়ার চেষ্টা করবেন। খাওয়া দাওয়ার মধ্যে আপনার দুধ, মানে যেগুলো হজম করতে কষ্ট হয়, দুধ, ছানা, মিষ্টি জাতীয়, ডেয়ারি জাতীয় যে প্রোডাক্টগুলো, এগুলো খাবেন না। মাংস যত পারবেন লাইট খাবার, মাটন জাতীয় জিনিস একদম খাবেন না, বড় মাছ খাবেন না, খেলে চারা মাছ খাবেন। আর একটা কথা বলে দিই, এই যে চা, এটা আমি কথাটা শুনলাম বহু লোকের রয়েছে, খাচ্ছে না সারাদিনে 8-10 কাপ 15 কাপ চা খেয়ে যাচ্ছে, এটা একদমই উচিত না, এটা অ্যাসিডিটিটাকে আরো বাড়ায়। আপনার হাতের উপরে যদি রেগুলার গরম জল ঢালতে থাকি আমি একই জায়গায়, সেখানটা দেখবেন ঘা হয়ে যাবে, পুড়ে যাবে। তো সেরকমই আপনি রেগুলার আপনি গরম চা খাচ্ছেন, সেটা গিয়ে স্টমাকে যাচ্ছে, স্টমাকের যে দেওয়ালটা আছে ওখানে
পরিমাণে ঘা সৃষ্টি হয়ে যাচ্ছে, পেটে খাবার কিছুই যাচ্ছে না, ডাইরেক্ট গিয়ে ওই দেওয়ালে গিয়ে লাগছে এই গরম চাটা। গরম খাবার খাবেন না, যাদের ক্ষেত্রে আমার হাইপার অ্যাসিডিটির সমস্যা রয়েছে গরম খাবার সবসময় জুড়িয়ে খাবেন, গরম ভাত হোক, গরম ডাল হোক, গরম সবজি হোক জুড়িয়ে খাবেন, গরম চা হোক জুড়িয়ে খাবেন, কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম জাতীয় জিনিস খাবেন না, তেল ঝাল মশলা কম খাবেন, খাবারটা সময় মতো করবেন। আর আপনাকে আমি একটা কথা বলবো, আপনার ক্ষেত্রে পায়খানাটাও পরিষ্কার হচ্ছে না বললেন, পায়খানাটাকে আগে পরিষ্কার করার দরকার রয়েছে। কারণ আমাদের যেটা আয়ুর্বেদ বলে যে আমাদের যে স্টমাকটা রয়েছে, আমাশয় যেটাকে বলা হয়, সেখানে আমাদের অগ্নিবল থাকে। আমরা যেরকম গ্যাসে বা উনুনে রান্না করি সেখানে আগুন দিলে তবে খাবারটা সেদ্ধ হচ্ছে, সেরকম আমরা যে খাবারটা খাচ্ছি সেটা আমাদের পেটের মধ্যে অগ্নি আছে, যেটাকে জঠরাগ্নি বা পাচকাগ্নি বলা হয়। সেই অগ্নিটা যদি ঠিকঠাক না থাকে, অগ্নি থেকে যদি কোনো ডিস্টার্ব হয়ে যায়, যে আমরা খাবারটা খাচ্ছি সেটা আবার হজম হবে না, সেটা হজম না হলে আম তৈরি হবে এবং সেই আম থেকে বিভিন্ন ধরনের সমস্যা, গ্যাসের সমস্যা আসতে পারে, রিউমাটয়েড আর্থ্রাইটিস মানে ব্যথার সমস্যা আসতে পারে, পায়খানা পরিষ্কার হবে না, গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ইনফেকশন হয়ে যাবে, জিআই ইনফেকশন বলা হয়, কোলনের সমস্যা হতে পারে, ভবিষ্যতে গিয়ে কোলাইটিস হতে পারে, গ্যাস্ট্রাইটিস হতে পারে, অনেকগুলো সমস্যা আসতে পারে। তো এই যে প্রক্রিয়াটা, এই যে খাওয়া দাওয়ার ব্যাপারটা খুব মেনটেন করে করতে হয়। অনেকের ক্ষেত্রেই আছে আজকালকার দিনে গ্যাস, অম্বল, পেট জ্বালা বা বুক জ্বালা, খাওয়া দাওয়ার পরে পেটে ব্যথা, খাওয়া দাওয়ার আগে গলা বুক জ্বালা, এগুলো রয়েছে। এগুলোকে যদি ঠিক করতে হয় নিজেরা এই নিয়মগুলো মেনে চলবেন। আর যাদের ক্ষেত্রে বেশি হচ্ছে তারা ডাক্তারদের সাথে যোগাযোগ করুন, আয়ুর্বেদের হাত ধরুন। আয়ুর্বেদ এবং আমি বলতে পারি কি এনবিপি ইউনানি আয়ুর্বেদিক রিসার্চ সেন্টার আজকে আমাদের কলকাতার মধ্যে, মানে আমি পশ্চিমবাংলায় বলবো কি যে কটা সামনের দিকে আয়ুর্বেদিক সংস্থা রয়েছে তার মধ্যে 1 নম্বর। তো সেই জন্যই আমি বলছি আয়ুর্বেদের হাত ধরুন। আয়ুর্বেদ ছাড়া কিন্তু কারুর পক্ষে সম্ভব নয় এই ধরনের রোগকে সারিয়ে তোলা। সেটা ব্যথার রোগ হতে পারে, সেটা পেটের রোগ হতে পারে, সেটা কিডনির রোগ হতে পারে, ডায়ালাইসিসের মতো রোগ হতে পারে, সেটা কিডনি স্টোন হতে পারে, সেটা মোটর নিউরন ডিজিজ হতে পারে, সেটা মাসকুলার ডিস্ট্রফি হতে পারে, সেটা অ্যাঙ্কাইলোজিং স্পন্ডলাইটিস হতে পারে, ডুচিনি মাসকুলার ডিস্ট্রফি হতে পারে। তো এই যে সমস্যাগুলো, সোরিয়াসিসের মতো সমস্যা, স্কিনের সমস্যা, ভিটিলিগো যেটাকে আমরা সেথি বলি, সেই ধরনের সমস্যা, এই ধরনের যেগুলো ইনকিউরেবল ডিজিজ, যেগুলো ক্রনিক ডিজিজ, আমি বলি আয়ুর্বেদ ছাড়া এদের কোনো রাস্তা নেই। আপনি মডার্ন সায়েন্সের ট্রিটমেন্ট করান, সেটা কিসের জন্য? অ্যাকিউট অবস্থা মানে কি? সাডেন অবস্থা, অ্যাক্সিডেন্ট হলো, পা ভেঙে গেল, অ্যাকিউট কার্ডিয়াক অ্যারেস্ট হলো, সেখানে আপনি ট্রিটমেন্ট করান। কিন্তু যে রোগগুলো ডাক্তাররা বলে দিচ্ছেন এর কোনো চিকিৎসা নেই, এর আপনাকে সারা জীবন ওষুধ খেয়ে যেতে হবে, কিন্তু এই রোগ ভালো হবে না, সেগুলো কিন্তু আয়ুর্বেদ ছাড়িয়ে তুলছে। সেটার প্রমাণ আমরা বারবার দিচ্ছি টিভি চ্যানেলে। আমাদের বহু পেশেন্ট এসে বাইট দিচ্ছেন, যারা বলছেন কি আগে কিরকম ছিলেন এখন কিরকম আছেন। এরকম পেশেন্ট বহু রয়েছে কি ডাক্তারবাবু আমরা রাজ্যের বাইরে বহু জায়গায় দৌড়ালাম, বহু টাকা নষ্ট হলো, আপনাদের কাছে আগে এলে হয়তো আমরা আরো তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতাম, ভালো থাকতাম। তো যারা এই প্রোগ্রামটা দেখছেন সচেতনতার জন্য বলবো, তারা কিন্তু আয়ুর্বেদের হাত ধরুন। আয়ুর্বেদ ছাড়া ক্রনিক ক্রিটিক্যাল রোগের কিন্তু ট্রিটমেন্ট কোথাও সম্ভব নয়। আমি এবার বলে দিই রিসেন্ট চেম্বারগুলো আপনারা একটু নোট করে নিন। হেরিয়াতে ডক্টর এ হালদার থাকবেন, মেচেদাতে ডক্টর এন ভট্টাচার্য, বর্ধমানে ডক্টর এন ভট্টাচার্য, মালদায় ডক্টর এস ঘোষাল, হলদিয়াতে ডক্টর এ হালদার, গঙ্গাসাগরে ডক্টর বি শর্মা থাকছেন ওপেনিং এর দিন। আমাদের 19 তারিখে কিন্তু গঙ্গাসাগরে চেম্বার বা ক্লিনিক ওপেনিং হচ্ছে, ডক্টর বি শর্মা ওপেনিং এর দিন গঙ্গাসাগরে থাকছেন। আচ্ছা, বাঁকুড়াতে থাকবেন ডক্টর এন ভট্টাচার্য, আরামবাগে ডক্টর এ হালদার, নিউ কুচবিহারে ডক্টর এস ঘোষাল, বোলপুরে ডক্টর এস ভাদুরী, দুর্গাপুরে ডক্টর এন ভট্টাচার্য। এছাড়া অবশ্যই শ্যামপুরে কিন্তু 25 তারিখে চেম্বার ডক্টর বি শর্মা থাকছেন। আচ্ছা, খড়গপুরে ডক্টর এন ভট্টাচার্য, শিলিগুড়িতে ডক্টর এস ঘোষাল, বহরমপুরে ডক্টর এ হালদার, ক্যানিং এ আবার ওপেনিং আছে আমাদের, নতুন ক্লিনিক হচ্ছে ক্যানিং এ, সাউথ 24 পরগনা ক্যানিং এ আপনারা পাবেন ডক্টর বি শর্মাকে 26শে জানুয়ারি। জামশেদপুরে ডক্টর এন ভট্টাচার্য, কৃষ্ণনগরে ডক্টর এ হালদার, গুয়াহাটিতে ডক্টর এস ঘোষাল, ডিব্রুগড়ে ডক্টর এস ঘোষাল, বনগাঁতে ডক্টর এন ভট্টাচার্য, আসানসোলে ডক্টর বি শর্মা, দিল্লিতে আবার যাচ্ছেন 22 তারিখে, 22শে ফেব্রুয়ারি দিল্লি চেম্বার আছে, ডক্টর বি শর্মা থাকছেন, রায়গঞ্জে ডক্টর এস ঘোষাল এবং গঙ্গারামপুরে কিন্তু ডক্টর এস ঘোষাল থাকছেন। এবং পাশাপাশি আপনারা পাচ্ছেন কিন্তু আরো দুটো চেম্বার, আমি বলে দিচ্ছি, আগরতলায় ডক্টর বি শর্মা থাকবেন, শিলচরে ডক্টর এন ভট্টাচার্য। এগুলো রিসেন্ট এই চেম্বারগুলো আছে, আপনারা কিন্তু হেল্পলাইনে সবাই ফোন করে নেবেন, হেল্পলাইনে ফোন করে আপনারা বিস্তারিত ভাবে নাম বুকিং করে নিন। কলকাতায় আমাদের ল্যান্সডাউন চেম্বার, একদম শিশু মঙ্গলের অপোজিটে ল্যান্সডাউনে চেম্বার, খিদিরপুরে চেম্বার, শোভাবাজারের পরিবর্তে এখন হাতিবাগানে চেম্বার হচ্ছে, আর আমতলাতে সাউথ 24 পরগনা আমতলা, ঠাকুরপুকুর জোকা, বেহালা ঠাকুরপুকুর জোকা, তারপরে আমতলা যেখানে ডায়মন্ড হারবারের প্রচুর মানুষ আসেন, আমতলায় দেখিয়ে নেবেন রেগুলার চেম্বার। আর মধ্যমগ্রাম হেড অফিসেও রেগুলার চেম্বার, হাওড়া শিবপুর
হাওড়াতে 3টি চেম্বার, হাওড়া শিবপুর, হাওড়া বেলুর এবং হাওড়া দাসনগর বাল্টিকুড়ি বাজারে নিয়মিত রেগুলারলি সব প্রতি উইকে চেম্বার। আপনারা সবাই হেল্পলাইনে ফোন করুন। আমাদের এখানেও এখন কিছুক্ষণ আমরা আছি আরো লাইভে, ফোন করতে পারেন। আর লাইভ হেল্পলাইন নাম্বারটা টিভির পর্দায় আছে, লিখে নিন 9830235527 অথবা 9830235537। এই দুটো নাম্বার কিন্তু আপনাদের লিখে রাখতেই হবে। রাত 10টা অবধি খোলা, বুকিং করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসুন, রিপোর্ট নিয়ে আসুন। যদি প্রোগ্রামটা আমাদের চ্যানেলে তো 3বার অনুষ্ঠান, সকাল 8:30 থেকে 9:30, বিকেল 5টা থেকে 6টা লাইভ প্রোগ্রাম, আবার রাত 10টা থেকে 11টা প্রোগ্রাম আপনারা রেগুলার প্রতিদিন দেখছেন। এর পাশাপাশি রোববার 4:10 থেকে 5:10 অবধি অনুষ্ঠান থাকে। আরেকটি কথা যেটি বলি, ফেসবুক ইউটিউবে লাইভ থাকছে, লাইভ হচ্ছে এখন, এবং প্রোগ্রামগুলো থাকবেও সব টিভি মিডিয়া, সব সোশ্যাল মিডিয়া। আর আমাদের চ্যানেলে কিন্তু সোশ্যাল মিডিয়ায় আপনারা কিন্তু নিয়মিত প্রোগ্রামটা দেখতে পারবেন, পরে থেকে যাচ্ছে ফেসবুক ইউটিউবে, আপনারা কিন্তু আবার বারবার দেখে নিতে পারবেন। হেল্পলাইন নাম্বারটা লিখে নিন, যোগাযোগ করে চলে আসুন। পঞ্চকর্মার ট্রিটমেন্ট নিতে পারবেন, শুধু রোগ হলে তা নয়, রোগের বাইরেও আগেও এসে অনেকেই পঞ্চকর্মা ট্রিটমেন্ট কিন্তু করিয়ে নিচ্ছে। সুগার নিয়ে জানলাম, ডক্টর ঘোষাল আছেন। এবার একটু ব্যথা যন্ত্রণা, যাদের আর্থ্রাইটিস, স্পন্ডিলাইটিস, তাদের ব্যাপারে জানবো। এত কষ্ট পাচ্ছেন, অনেকে ফোন করলেন, বিস্তারিত জেনে নিন কি করতে হবে। আয়ুর্বেদের হাত ধরবেন, আয়ুর্বেদ মানেই এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টার, এবং আদার অনেক ট্রিটমেন্ট আছে, খাওয়া দাওয়া, এক্সারসাইজ, যোগা, প্রাণায়াম সব করে আপনি সুস্থ হতেই পারেন। হ্যাঁ ডক্টর ঘোষাল, আর্থ্রাইটিস, স্পন্ডিলাইটিস নিয়ে একটু বলুন। এবং ব্যথার যে সমস্যাটা, আজকে ফোনও পেলাম ব্যথার, যেরকম আমরা লাম্বার স্পন্ডিলাইটিস বা কোমরে ব্যথার ফোন পেলাম, বা একজন পেশেন্ট ফোন করেছিলেন হাঁটুতে ব্যথা হচ্ছে বললেন। তো এরকম ব্যথার বিভিন্ন ধরনের সমস্যা হয়। ব্যথার সমস্যা আমরা যদি ভাগ করতে পারি, যদি আমরা প্রথম দিকে দেখি কি আয়ুর্বেদ বলে সন্ধিবাত। সন্ধিবাত মানে কি? সন্ধি অর্থ হচ্ছে জয়েন্ট, আর বাত মানে হচ্ছে আর্থারাইটিস। তো সন্ধিবাত মানে হচ্ছে যেগুলো আমাদের বিগ জয়েন্ট রয়েছে, যেমন হাঁটু, কোমর, এইগুলো যদি কখনো আর্থারাইটিস হয় তখন তাকে বলা হচ্ছে সন্ধিবাত, বা হচ্ছে নি জয়েন্ট অস্টিও আর্থারাইটিস, হিপ জয়েন্ট অস্টিও আর্থারাইটিস। অস্টিও আর্থারাইটিস কথার অর্থ হচ্ছে, অস্টিও মানে হচ্ছে বোন, এবং আর্থারাইটিস মানে হচ্ছে বোনের মধ্যে যে ইনফ্লামেশনটা, সেটা হচ্ছে অস্টিও আর্থারাইটিস। এগুলো বিগ জয়েন্টে। স্মল জয়েন্টে আমাদের জানি আমরা রিউমাটয়েড আর্থারাইটিসের পেশেন্ট বহু রয়েছেন, এটা মেয়েদের ক্ষেত্রে বেশি হয়। যে আমাদের হাতের ছোট ছোট জয়েন্টগুলো রয়েছে, পায়ের ছোট জয়েন্টগুলো, বা কবজির জয়েন্ট বা এলবো জয়েন্ট, এইগুলোতে প্রচন্ড ব্যথা হয়। এই জায়গাগুলো ডিফর্মিটিও হয়ে যায় একটা সময়ের পরে। বহুদিন চিকিৎসার পরে দেখা যাচ্ছে হাতের আঙুলগুলো বেঁকে যাচ্ছে, কবজিটা বেঁকে যাচ্ছে, যেগুলোকে আমরা মেডিকেল টার্মে সোয়ান নেক লাইক ডিফর্মিটি বলি, মানে হাঁসের গলার মতো বেঁকে যাচ্ছে। ডিনার ফক লাইক ডিফর্মিটি বলি আঙুলে, মানে কাঁটা চামচের মতো বেঁকে যাচ্ছে হাতের আঙুলগুলো। এইগুলো দীর্ঘদিন ধরে, এর কোনো ওষুধ নেই। আপনারা যারা রিউমাটয়েড আর্থারাইটিস বা আয়ুর্বেদ এটাকে বলা হচ্ছে আমবাত, এই রোগে যারা ভুগছেন, আপনারা জানেন আপনারা স্টেরয়েড রেগুলার খাচ্ছেন, কিন্তু স্টেরয়েড ছেড়ে দিলে আপনাদের ব্যথা বেড়ে যাচ্ছে। এই ধরনের সমস্যার ক্ষেত্রে কিন্তু আয়ুর্বেদ হচ্ছে দ্য বেস্ট। উইদাউট পেন কিলার, উইদাউট স্টেরয়েড কিন্তু আমরা এই ধরনের রিউমাটয়েড আর্থারাইটিসকে আমরা রিলিফ দিতে পারি, এবং এই ধরনের রিউমাটয়েড আর্থারাইটিসের পেশেন্টকে সুস্থ করতে পারি। আমাদের যেমন মেডিসিন রয়েছে, তার পাশাপাশি কিন্তু পঞ্চকর্ম থেরাপিটা কিন্তু ভেরি ভাইটাল, খুব গুরুত্বপূর্ণ একটা থেরাপি। কারণ এই পঞ্চকর্ম থেরাপিটা যদি ঠিকঠাকভাবে প্রয়োগ করা যায়, যে কোনো রোগ থেকে কিন্তু আমরা পেশেন্টকে আরাম দিতে পারবো, মুক্তি দিতে পারবো। যে পেশেন্টকে আমি চ্যালেঞ্জ করে বলছি আজকে বসে, যে পেশেন্টকে আপনারা এরকম শুনেছেন কি এই পেশেন্টের ইমপ্রুভমেন্ট হবে না, এই আস্তে আস্তে ডিটোরিয়েট হবে, পৃথিবীর যেখানেই যাক, যে চিকিৎসাই করুক, যত টাকাই ব্যয় করুক, আমি বলছি সেই জায়গা থেকে আয়ুর্বেদের কাছে যদি আপনি চিকিৎসায় নিয়ে আসেন, সেই পেশেন্টের ইমপ্রুভমেন্ট হবে, সেই পেশেন্টটা ভালো থাকবে, সেই পেশেন্টটা কিছুটা হলেও আরাম পাবে, কিন্তু তার কোনো ডিটোরিয়েশন হবে না। তো এইটা হচ্ছে আয়ুর্বেদের ক্ষমতা, আয়ুর্বেদিক মেডিসিনের ক্ষমতা, পঞ্চকর্মর ক্ষমতা। যেমন আমি বললাম অস্টিও আর্থারাইটিস, নি জয়েন্ট বা হিপ জয়েন্ট, যে কোমরে ব্যথা, অনেকের ক্ষেত্রে শুনে থাকবো আমরা অ্যাঙ্কেল জয়েন্টে পেন হয়। অ্যাঙ্কেল জয়েন্টে কি কারণে পেন হয়? অ্যাঙ্কেল জয়েন্টে অনেকগুলো কারণে। যদি আমাদের গাউটি আর্থারাইটিস, যেটাকে বাত রক্ত বলা হয় আয়ুর্বেদে, সেটা যদি হয়, বা ক্যালকেনিয়াল স্পার, পায়ের তলায় হচ্ছে চেটোতে যদি হাড় বেড়ে যায়, সেখান থেকে আপনার এই ব্যথার সমস্যা আসতে পারে। তো ব্যথা অনেক ধরনের আছে, আমি আরো আলোচনা করব। ফোনটা নিয়ে নিন, দেখে নি। হ্যালো, হ্যাঁ বলুন, কে আছেন? হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? আমি নিমালিপুর থেকে বলছি। বলুন। বলছি ডাক্তার সাথে কথা বলা যাবে? হ্যাঁ বলুন। বলছি ডাক্তার, আমার না কদিন ধরে ব্যথা, মানে একটু ঠান্ডাটা দিয়ে বেড়েছে, ব্যথাটা বেড়েছে। তা বছর হলো 2-3 বার এরকম হয় ওয়েদার চেঞ্জের সময়। ডাক্তার তো দেখিয়েছিলাম, কিন্তু সেই একই অবস্থা আর কি। আচ্ছা, বয়স কত এখন?
42। বাইক টাইক চালান নাকি বেশি? না না না। আচ্ছা, ভারী ওজন কিছু তুলতে হয় কর্মসূত্রে? না, কিন্তু অফিসে বসে কাজ করতে হয়, অনেকক্ষণ বসে কাজ করতে। আচ্ছা, আর এক্সরে কিছু করিয়েছিল ডাক্তারবাবুরা? হ্যাঁ, বললো এক্সরে কিছু নেই। আচ্ছা, সেটা কতদিন আগে হয়েছিল এক্সরে? মোটামুটি মাস 6-7 আগে হয়। আচ্ছা, কোনো ব্যায়াম দেখিয়ে দিয়েছিলেন ডাক্তারবাবুরা পায়ের? না না, কিছু মেডিসিন দিয়েছিলেন, সেইগুলোই তো খেয়ে কমেছিল, তারপর আবার যে ওয়েদার চেঞ্জ হলো আবার সেম। এটা মোটামুটি কতদিন হচ্ছে? 2-3 বছর হবে এরকম? হ্যাঁ, আস্তে আস্তে হবে। আচ্ছা, কখনো পড়ে গেছিলেন বা কোমরে আঘাত পেয়েছেন, এরকম হয়েছে? একটা সময় মানে যখন কলেজে পড়ি ভারী জিনিস তোলার সময় একটু খ্যাচ লেগেছে, সেটা অনেকদিন ডাক্তার দেখি সেরেছিল। আচ্ছা, তারপর তো সেরকম কিছু হয়নি। আচ্ছা, কতক্ষণ বসে থাকতে হয় কর্মক্ষেত্রে মোটামুটি? ঘন্টা। ঠিক আছে, আপনি টিভিতে শুনুন, আমি বলছি কি করলে সুবিধা হয় আপনার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এই যে একটা ভালো প্রশ্ন অ্যারাইজ করলো, আমি ব্যথার আলোচনা থেকে যাচ্ছিলাম, ওই জায়গাটাতে আমি আসছিলাম, রিউমাটয়েড আর্থারাইটিস, গাউট আর্থারাইটিস বা অস্টিও আর্থারাইটিস নিজ জয়েন্টের পর আমি এই জায়গাটায় যেতাম। এই যে আমাদের লো ব্যাক পেন হচ্ছে, এই যে কোমরে ব্যথা হচ্ছে, আমরা সিজন চেঞ্জের জন্য অনেকে ভাবছি এই কোমরে ব্যথা কিন্তু অনেকগুলো কারণে হয়। তার মধ্যে অন্যতম কারণটা উনি বলে দিলেন কি, সিডেন্টারি ওয়ার্ক, যে দীর্ঘক্ষণ ধরে বসে বসে কাজ করা, কম্পিউটার, ল্যাপটপ। আজকে আইটি সেক্টরে ছেলেমেয়েরা বহু আসছেন, ভুরি ভুরি আমাদের কাছে আসছেন মধ্যমগ্রাম চেম্বার এবং ল্যান্সডাউন চেম্বারে দেখাতে, এবং এছাড়া আমাদের এতেও দেখাতে যান ওনারা, বেলুর চেম্বারেও। তাদের কি হচ্ছে, তারা বহুক্ষণ ধরে বসে থাকছে, তার ফলে কি হচ্ছে, আমার কোমরের উপর প্রেশার পড়ছে। আমরা যদি আমাদের অ্যানাটমিটা বুঝতে চাই, অ্যানাটমি হয়তো ওইভাবে আপনারা বুঝতে পারবেন না। আমাদের যে ভার্টিব্রাল কলমটা রয়েছে, সার্ভাইকাল ভার্টিব্রা উপরে রয়েছে, তারপর থোরাসিক রয়েছে, লাম্বার রয়েছে, স্যাক্রাম রয়েছে, কক্সিক্স রয়েছে, 5 ধরনের ভার্টিব্রা রয়েছে। তার মধ্যে আমাদের কোমরের যে জায়গাটা সেটা হচ্ছে লাম্বার ভার্টিব্রা। আমরা যে এই যে বসে আছি, এর ফলে কি হচ্ছে, দুটো ভার্টিব্রার মধ্যে একটা ভার্টিব্রাল ডিস্ক থাকে। এবার যত বসে থাকছে ওই ডিস্কটা বাইরের দিকে ঠেলে বেরোচ্ছে, বা ওই যে আপনি বললেন ছোটবেলায় তুলতে গেছিলেন, খ্যাঁচকা লেগে গেছিল মনে হয়, ওটা কি হয়, ডিস্ক প্রোট্রুশন হয়, মানে প্রোলাপস ইন্টারভার্টিব্রাল ডিস্ক ডিসঅর্ডার বলা হয় এটাকে। মানে দুটো ভার্টিব্রার মধ্যে থেকে ডিস্কটা বাইরের দিকে ঠেলে বেরিয়ে আসে। আর ঠেলে বেরোলে কি হবে, ওই ভার্টিব্রাল কলমের সাইড বাই বোথ সাইডে আমাদের স্পাইনাল নার্ভ যাচ্ছে, নার্ভগুলোর উপরে কম্প্রেশন হয়, চাপা পড়ে, যে ক্ষেত্রে আমাদের এই ধরনের ব্যথা যন্ত্রণার সমস্যাটা আসছে। এছাড়া কি হতে পারে, আপনার লাম্বার স্পন্ডলাইটিস, মানে লাম্বার রিজনে আপনার ক্ষয় আসতে পারে, ডিজেনারেটিভ চেঞ্জ, অস্টিওফাইটিক চেঞ্জ থাকতে পারে লাম্বার রিজনে। তো লাম্বার স্পন্ডলাইটিস বা অস্টিওফাইটিক চেঞ্জ বা পিআইভিডি বা স্ক্যানাল স্টেনোসিস, এই যে সমস্যাগুলো, এইগুলো থেকে যদি আপনাকে বেঁচে থাকতে হয়, দেখুন কাজ তো সবাইকেই করতে হবে। উনি যে সিডেন্টারি ওয়ার্ক করছেন, বসে কাজ করছেন, 8-9 ঘন্টা বসে থাকছেন, উনি কাজ না করলে পেট ভরবে না, পেট না ভরলে কিছুই হবে না। তো আপনাকে খেয়াল রাখতে হবে, প্রত্যেক 8 ঘন্টা 1 ঘন্টা ছাড়া ছাড়া আপনি একটু উঠে দাঁড়াবেন, উঠে দাঁড়িয়ে একটু ঘুরে আসবেন 5 মিনিট, তারপর আবার এসে ঘুরে বসবেন। একটানা কন্টিনিউ একটা জায়গায় বসে থাকবেন না, তাহলে কি হবে, আপনার এই কষ্টটা বাড়তে থাকবে। আজকে হয়তো কম আছে 2-3 বছর, আপনার বয়স 42, এখান থেকে যখন 52 বা 62 হবে তখনই এই সমস্যাটা আসতে থাকবে। আর আপনি একটা রিসেন্ট এক্সরে রিপোর্ট করান, এক্সরে রিপোর্ট করিয়ে কি অবস্থা আছে আমি একবার দেখবো। আপনি নিউ আলিপুর থেকে ফোন করেছিলেন, প্রত্যেক বুধবার আমাদের খিদিরপুর চেম্বার হয়, ওয়াটগান স্ট্রিটে আমাদের চেম্বার রয়েছে, যেখানে আমি নিজে থাকি। প্রত্যেক বুধবার খিদিরপুর চেম্বারে আমি নিজে থাকছি, তো সেখানে এসে একবার দেখিয়ে নিন। আর একটা কথা আপনাকে বলবো, এখন চেষ্টা করবেন ভারী ওজন তোলা বা কোমর ঝুঁকিয়ে কাজ এগুলো করবেন না। আর একটা কথা, এই যে আমরা কোমরে ব্যথা হলে বাড়ির লোকেদের বলি, হয়তো বাচ্চা ছেলে মেয়ে আছে বা কেউ আছে, একটু পিঠের উপর দাঁড়িয়ে দে না রে, পিঠের উপর দাঁড়িয়ে একটু হেঁটে দে, পিঠের উপরে আরাম লাগে। এটা একদম নয়, এটা কিন্তু খুব খারাপ জিনিস। এটা আপনার যা রোগ আছে রোগটাকে বাড়িয়ে দেবে। কিন্তু আপনি হট কম্প্রেশন নিন বা আস্তে আস্তে মালিশ করুন, সেগুলো ঠিক আছে, বা অল্প স্বল্প ব্যায়াম করুন। কাউকে উঠে দাঁড়িয়ে হাঁটাচলা করতে বলবেন না। আর একটু কর্মক্ষেত্রে একটু বললাম, একটু উঠে চলে একটু ঘুরে বেড়ান। আর একটা রিসেন্ট এক্সরে রিপোর্ট নিয়ে আমার সাথে বুধবার দেখা করুন, এই বুধবার হোক, পরের বুধবার হোক, তারপরের বুধবার হোক, কারণ এই রোগটাকে আপনার নির্মূল করতে হবে শরীর থেকে, নইলে এটা ভবিষ্যতে আপনাকে এফেক্ট দেবে, বা ভবিষ্যতে এর একটা খারাপ এফেক্ট আপনার শরীরের উপর পড়বে, যেখান থেকে আপনার হাঁটা চলায় সমস্যা আসবে, বা কোমরে বেল্ট পরতে হবে। দেখবেন অনেকে কোমরে বেল্ট বা ঘাড়ে বেল্ট পরে ঘুরে বেড়ায়, কিসের জন্য, ওই জায়গাটাকে ফিক্স রাখার জন্য। কারণ ওই জায়গাটা যখনই নড়বে তখনই আপনার ব্যথাটা হবে ওই নার্ভ কম্প্রেশনের জন্য বা ওই ডিজেনারেশনের জন্য। তো একটু দেখা করে নিন, দেখুন হেল্পলাইন নাম্বার রেড বক্সে আছে। আমি খিদিরপুর চেম্বারে বুধবার করে থাকবো, যে কোনো বুধবার এসে আমায় দেখা করুন। আমি যেভাবে বলবো শুনলে আশা করছি 3-4 মাসের মধ্যে এই সমস্যাটা মিটে যাবে, ভবিষ্যতে এখান থেকে আর আপনাকে কষ্ট পেতে হবে না। দেখুন অনেকগুলো ফোন পেলাম, কিন্তু বিভিন্ন ব্যথা যন্ত্রণা মানুষ কষ্ট পাচ্ছেন, কোমরে ব্যথা,
পায়ে ব্যথা, হাতে ব্যথা, কাঁধে ব্যথা, ব্যথা যন্ত্রণায় অনেক মানুষ ভীষণভাবে কষ্ট পান। তো সেগুলো ফেলে রাখবেন না, একটুখানি আমার মনে হয় একদম এমন ট্রিটমেন্ট করান যেটা একটু আপনাকে নির্মূল করে দেবে। হ্যাঁ, ব্যথাটা একদম রুট থেকে যাতে সারিয়ে দেওয়া যায়। কেন বাজার চলতে ওষুধের দোকান থেকে কিছু ওষুধ খেলাম, 2 দিন 3 দিন ভালো থাকলাম, আবার দেখবেন 1 মাস পর হয়তো ব্যথা। একজন ফোন করলেন যে ক্লাইমেট চেঞ্জ হলেই, ওয়েদার চেঞ্জ হলেই ব্যথা কিন্তু ভীষণ বাড়ে। পায়ে ব্যথা, কোমরে ব্যথা, হাতে ব্যথা, কষ্ট খুব, ফ্রোজেন শোল্ডার শুনি, হাত তুলতে পারে না অনেকে। আর স্পন্ডিলাইটিস তো আছে, লাম্বার স্পন্ডিলাইটিস, ঘাড়ে স্পন্ডিলাইটিস, কোমরে স্পন্ডিলাইটিস, পায়ে সাইটিকা বাত, আর্থ্রাইটিস, অস্টিও আর্থ্রাইটিস, রিউমাটয়েড আর্থ্রাইটিস, কত রকম রোগ। এবং এগুলো যারা সারাতে চাইছেন, যারা সিরিয়াস, টিভি প্রোগ্রাম দেখছেন, ফোন করছেন, তারা সিরিয়াস ভাবে আমাদের চেম্বারগুলিতেও একটু ফোন করে নিতে হবে হেল্পলাইন নাম্বারে। হেল্পলাইন নাম্বার আপনাদের সব সময় হেল্প করার জন্য খোলা রয়েছে। কিন্তু টিভির পর্দায় তো ফোন করেন টিভি লাইভ চললে, তার পাশাপাশি হেল্পলাইনগুলো একটু লিখে রাখুন, রেড বক্সে নাম্বার রয়েছে, আপনারা অবশ্যই কথা বলে নিতে পারবেন। 9830235527 অথবা 37, দুটো নাম্বার রয়েছে কিন্তু। হ্যাঁ, আপনারা কথা বলুন। আজকে ডক্টর এস ঘোষাল আছেন আমাদের মধ্যে লাইভে, এবং এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টার, যার জুড়ি মেলা ভার ওয়ার্ল্ডস ফার্স্ট ইউনানি ক্যান্সার হসপিটালও রয়েছে। স্কিনের থেকে একদম মানে হেয়ার ট্রিটমেন্ট, স্কিন ট্রিটমেন্ট, আমি তো বলি মাথার চুল থেকে পায়ের নখ অব্দি সবকিছু ট্রিটমেন্ট আপনারা পাবেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টার। হেল্পলাইন নাম্বার লিখে রাখুন, পরে যোগাযোগ করবেন বা ছবি তুলে রাখুন। আর নেট তো এখন সবার ঘরে ঘরে, ফোনে আপনারা কিন্তু কানেক্ট করে নেট আপনারা আমাদের প্রোগ্রামগুলো বারবার দেখতে পারবেন। ফেসবুক, ইউটিউবে থাকে প্রোগ্রামগুলো। আর 3 বার অনুষ্ঠান, 8:30 থেকে 9:30, সকালে 5টা থেকে 6টা, রাত 10টা থেকে 11টা। এবার একটু পঞ্চকর্মা নিয়ে জানবো ডক্টর ঘোষালের কাছ থেকে, আর বলবো আপনারা কিন্তু চেম্বারগুলো একটু নোট করে নেবেন। যখন আমরা বলছি আপনার বাড়ির কাছে কোন চেম্বারটি আছে জেনে আপনি হেল্পলাইনে ফোন করবেন। রিপোর্ট সঙ্গে নিয়ে এলে, যদি কোথাও ট্রিটমেন্ট করিয়ে থাকেন, রিপোর্টগুলো সঙ্গে নিয়ে আসবেন ক্লিনিকে বা আমাদের চেম্বারে। হ্যাঁ ডক্টর ঘোষাল, এই পঞ্চকর্মা ব্যথা যন্ত্রণার ক্ষেত্রেও তো খুব এফেক্টিভ। একদমই, পঞ্চকর্ম যে কোনো রোগের ক্ষেত্রে এফেক্টিভ, এবং রোগ ছাড়া যদি কোনো সুস্থ মানুষ থাকেন তার ক্ষেত্রেও কিন্তু পঞ্চকর্মটা খুবই দরকারি। কারণ আমরা সবসময় বলি, আজকে একটা 2জন পেশেন্ট এসেছিলেন শিলিগুড়িতে, এই সামনের ডেটে 11 তারিখে আমরা যেদিন ছিলাম, 2জন পেশেন্ট এসে শুধু বললেন আমি ডাক্তারের সাথে কথা বলবো না, আমি পঞ্চকর্মটা নেবো। আমি পঞ্চকর্মটা নেওয়ার জন্য আমি এখানে এসেছি, কোনো ওষুধ খাবো না, আমার কোনো রোগ নেই, আমি শুধু পঞ্চকর্মটা নিতে চাই। কতটা কনসিয়াস হয়ে গেছে একদম, যে এটা কখন থেকে কখন হয়, আমাকে কখন আসতে হবে, কতক্ষণ সময় লাগে, কি কি জিনিস আনবো। আমার শিলিগুড়িতেই বাড়ি, এরকম 2জন পেশেন্ট পেলাম। তাহলে মানুষ এখন হচ্ছে সচেতন হচ্ছে কি নিজের শরীরের উপরে। পঞ্চকর্ম কেননা একটা সুস্থ লোকের দরকার। আপনি দেখুন, আপনার মোবাইল হোক, আপনার টিভি হোক, আপনার ফ্রিজ হোক, আপনার গাড়ি হোক, কখনো না কখনো বিকল হচ্ছে, বা কখনো না কখনো তার তেল শেষ হয়ে যাচ্ছে, বা মোবিল শেষ হয়ে যাচ্ছে, বা এই খারাপ হয়ে যাচ্ছে, বা এসির এই গ্যাস শেষ হয়ে যাচ্ছে। তো কিছু না কিছু প্রবলেম আসছে। তো আমাদেরও তো এটা শরীর, আমাদের শরীরটা তো কন্টিনিউয়াস চলছে জন্মানোর পর থেকে। ধুলো বালি খাচ্ছে, খাবার সব সময় সঠিক পাচ্ছে না, ভেজাল খাবারও খাচ্ছে। আবার আমরা এই ধুলো বালি, আবার কখনো ঠান্ডায় ঘুরতে যাচ্ছি, সেখানে ক্লাইমেট আলাদা, কখনো গরমে ঘুরতে যাচ্ছি, সেখানে ক্লাইমেট আলাদা, কখনো সমুদ্রে। এটা তো আমাদের পুরো শরীরের মধ্যে ঢুকে যাচ্ছে এই সমস্যাটা। কেউ সিগারেট খাচ্ছে, কেউ প্যাসিভ স্মোকার হচ্ছে। ধরুন আমি সিগারেট খাচ্ছি, আমার পাশে আপনি বসে আছেন, আপনার প্যাসিভ স্মোকিং হচ্ছে। আমরা ডাক্তারি শাস্ত্রে বলি, আমি একটা সিগারেট খেয়ে যতটা ক্ষতি করবো, আমার পাশে যে ভদ্রলোক আছেন যিনি সিগারেট খান না, তার 10টা সিগারেটের ক্ষতির সমান। মানে আমি যদি 10টা সিগারেট খেয়ে যে ক্ষতি করব, ওনার ওই একটা সিগারেটের গন্ধে অতটা ক্ষতি হবে। তো এই যে সমস্যাগুলো, আমার শরীরটাকে যে আমার সার্ভিসিং এর দরকার, সেটার দিকে মানুষকে খেয়াল রাখতে হবে। কারণ আমার শরীর যখনই ইমব্যালেন্স স্টেটে যাবে, তখনই কিন্তু ডিজিজ কন্ডিশন হয়ে যাবে। তার আগে দেখবেন বিভিন্ন ধরনের র্যাডার দেখা যায়, আমরা প্লেনে র্যাডার দেখি, যখনই বিপদে আসে তখনই র্যাডারটা বাজে, লাল সিগন্যাল আসে। তো সেটা মানে হচ্ছে আপনি বিপদে চলে গেছেন, সেই শরীরটাকে সেই বিপদে ঠেলে দেবেন কেন? পঞ্চকর্মটা তার আগে নিন না। আপনার এখন কোনো শরীর খারাপ নেই, আপনার সুগার নেই, প্রেশার নেই, আপনার ব্যথা যন্ত্রণা নেই, আপনার স্কিনের কোনো সমস্যা নেই, আপনি আসুন। 15 দিনের তো ট্রিটমেন্টটা, 15 দিনের তো পঞ্চকর্ম থেরাপিটা একবার নিয়ে নিন, বছরে একবার করে পঞ্চকর্ম থেরাপি নিন, তাহলে শরীরটা তো ভালো থাকবে। আমরা তো বিভিন্ন ধরনের খরচা করছি, আমাদের সারা জীবন তো অনেক ধরনের খরচা হয়, মাসে তো বহু খরচা করি। তো সেখান থেকে আমার শরীরটা যদি ভালো থাকে, তাহলে তো আমি লাইফটাকে এনজয় করতে পারবো, মানে ডিজিজ ফ্রি হয়ে।
সেই জন্যই পঞ্চকর্ম একটা সুস্থ লোকের যেরকম দরকার, পঞ্চকর্ম অসুস্থ লোকের তো অবশ্যই দরকার। আমরা স্কিনের ক্ষেত্রে পঞ্চকর্ম করি, কারণ আমরা কি দেখুন, বায়ু, পিত্ত, কফ, এটা হচ্ছে মেন আমাদের তিনটে ফেনোমেনা, তিনটে মানে আমাদের দোষ। তার সাথে এটা চরক বলে গেছিলেন, আর সুশ্রুত কি বলে গেছিলেন, আমাদের এই তিনটে দোষের সাথে রক্ত দোষটাকে অ্যাড করেছিলেন। এবং আমাদের মানসিক দোষ দুটো রয়েছে, রজ এবং তম, আর একটাই গুণ, সেটা হচ্ছে সত্য গুণ। তো এই যে বায়ু, পিত্ত, কফ, এটাকে যদি ইকুইলিব্রিয়াম স্টেটে রাখা যায়, এবং আমাদের যে আত্মা এবং ইন্দ্রিয়গুলো রয়েছে, পঞ্চেন্দ্রিয়, সেইগুলোকে যদি ইকুইলিব্রিয়াম স্টেটে রাখা যায়, সেটাই হচ্ছে আমাদের, এবং সপ্ত ধাতু, এই 7টা ধাতু, যেটা রস, রক্ত, মাংস, মেদ, অস্থি, মজ্জা, শুক্র, এই 7টা ধাতুকে যদি ইকুইলিব্রিয়াম স্টেটে মানে ডিস্টার্ব না হতে দেওয়া যায়, তাহলেই হচ্ছে এটা হচ্ছে আমাদের স্বাস্থ্যের ডেফিনেশন অ্যাকর্ডিং টু আয়ুর্বেদ। মানে আমার যে মেন্টাল হেলথ, আমার যে ফিজিক্যাল হেলথ, তার সাথে সপ্ত ধাতু, দোষ এবং পঞ্চ ইন্দ্রিয় এবং আত্মা, এই সবগুলোকে যদি একটা ইকুইলিব্রিয়াম স্টেটে রাখা যায়, তখনই একটা হেলদি মানুষের হেলথের ডেফিনেশন হচ্ছে এটা। এই এতগুলোর মধ্যে কোনো একটা জিনিস যদি ইকুইলিব্রিয়াম স্টেট ছেড়ে উপরে যায় বা নিচে নামে, তখনই কিন্তু আমার ডিজিজ কন্ডিশন হয়ে যাচ্ছে। তো সেই ডিজিজ কন্ডিশন যখন হচ্ছে, যে জিনিসটা আমার মানে উল্টোপাল্টা হয়ে গেছে, বেড়ে গেছে বা কমে গেছে, সেটাকে ঠিক করতে হবে। সেটাকে ঠিক করার দায়িত্ব যেমন মেডিসিনের রয়েছে, আয়ুর্বেদিক মেডিসিনের, সেরকম পঞ্চকর্মের একটা বড় রোল রয়েছে। এই যে আমাদের পঞ্চকর্ম বলছি, আমাদের 5টা কর্ম, বমন, বিরেচন, বস্তি, সিঁড়ি বিরেচন, নস্য, এবং অ্যাকর্ডিং টু সুশ্রুত রক্তকে দোষ ধরা হয়েছে, তাই রক্তমুক্ষণকে অ্যাড করা হয়েছে। এই যে পঞ্চকর্মের আসল প্রসিডিওর গুলো, তার মধ্যে বস্তি চিকিৎসাকে আমরা অর্ধ চিকিৎসা বলি। কেন বলি? যে আমাদের বস্তি যদি চিকিৎসাটা দেওয়া হয়, এটা মেনলি বাতজ রোগের ক্ষেত্রে দেওয়া হয়, সেটা হচ্ছে আমাদের অর্ধ চিকিৎসা। কেন অর্ধ চিকিৎসা? যে রোগটায় আমি ভুগি, সেটা আমার ব্যথা হতে পারে, সেটা নার্ভের সমস্যা, স্কিনের সমস্যা, আমার অন্য কোনো সমস্যা, মাসেলের সমস্যা, বস্তি চিকিৎসাটা যদি আমরা ঠিকঠাকভাবে দিতে পারি, তাহলে কিন্তু হাফ রোগকে আমরা ঠিক করে ফেলবো। এবং তার পাশাপাশি যে আমার স্কিন ডিজিজ রয়েছে, সেখানে কফের প্রাধান্য বেশি থাকে, সেখানে আমার কফকে ইকুইলিব্রিয়াম স্টেটে করতে গেলে বমনটা দিতে হবে। বমন ছাড়া বিরেচন রয়েছে, বিরেচনটা কিসের ক্ষেত্রে দেওয়া হয়? পিত্তজ প্রিডমিনেন্ট পেশেন্টদের ক্ষেত্রে, যাদের ক্ষেত্রে পিত্তজ রোগ হয়েছে, পিত্তটা প্রিডমিনেন্ট। দোষ হচ্ছে আমাদের, রোগ হচ্ছে অনেক ধরনের, এক দোষজ রোগ রয়েছে, দ্বিদোষজ রোগ রয়েছে, ত্রিদোষজ রোগ রয়েছে। এক দোষজ মানে কি? শুধু বায়ু ঘটিত রোগ, শুধু পিত্ত ঘটিত, শুধু কফ ঘটিত। দ্বিদোষজ মানে কি? বায়ু, পিত্ত, পিত্ত, কফ, কফ, বাত, এই ধরনের দুটো জিনিস মিশিয়ে আছে। এবং ত্রিদোষজ মানে কি? বায়ু, পিত্ত, কফ তিনটেই ভিসিয়েটেড। তো সেক্ষেত্রে যেটা প্রিডমিনেন্ট স্টেটে আছে, তার যদি আমরা চিকিৎসাটা সঠিকভাবে করতে পারি, যে কোনো রোগকে কিন্তু আমরা সারিয়ে তুলতে পারি। আমি এই প্রোগ্রামে আগেই আমি বললাম, যে সমস্ত জায়গায়, যে সমস্ত ডাক্তাররা বলছেন এই রোগের আর চিকিৎসা নেই, আপনাকে সারা জীবনে ওষুধ খেয়ে যেতে হবে, আপনার অবনতি হবে বই, কিন্তু উন্নতি হবে না, সেই সমস্ত রোগীকে আয়ুর্বেদের কাছে নিয়ে আসুন, সঠিক ডাক্তারবাবু চয়ন করুন। বহু ডাক্তার রয়েছে, তার মধ্যে কিছু ডাক্তার রয়েছে আয়ুর্বেদ জগতে অনেক অনেক বড় নাম করেছে, তাদের কাছে নিয়ে যান বা এনবিবির কাছে আসুন, দেখবেন রোগকে কিন্তু আপনারা সুস্থ করতে পারবেন। রোগকে সুস্থ করাই হচ্ছে আসল লক্ষণ। তার জন্য আমার পঞ্চকর্মটাও দরকার, এবং সাইড বাই সুস্থ লোকের ক্ষেত্রে আমি বলবো এই পঞ্চকর্মটা দরকার। এবার পঞ্চকর্মটা আপনি কোথায় নেবেন? পঞ্চকর্ম তো আমি অনেক বড় বড় কথা বলে দিলাম, সব জায়গায় কি সবটা হচ্ছে? অনেক জায়গায় গিয়ে দেখবেন তেল মালিশ করে একটু নাড়ি সেদ দিয়ে বললে হয়ে গেল পঞ্চকর্ম। পঞ্চকর্ম কিন্তু এটা নয়। তেল মালিশ এবং নাড়ি সেদ হচ্ছে আমাদের সেদন এবং স্নেহন প্রক্রিয়া, এটা হচ্ছে পঞ্চকর্মের আগে করা হয়, পূর্বকর্ম বলা হয়, তারপরে আমাদের পঞ্চকর্ম করতে হয়। এছাড়া কিছু লোকাল বস্তি রয়েছে, জানু বস্তি রয়েছে, কোটি বস্তি রয়েছে, গ্রীবা বস্তি রয়েছে, সুষুম্না বস্তি রয়েছে, এগুলো লোকাল বস্তির মধ্যে। এছাড়া কি রয়েছে? শিরোধারা রয়েছে, শিরোপিচু রয়েছে। এছাড়া কি রয়েছে? আমাদের রক্তমুক্ষণ রয়েছে। রক্তমুক্ষণ আবার 3 ধরনের, বাতজ, পিত্তজ, কফজ। একটা জলৌকার মাধ্যমে করা হয়, একটা আলাবুর মাধ্যমে করা হয়, একটা শৃঙ্গ মানে শিঙের মাধ্যমে করা হয়, পশুদের শিঙের মাধ্যমে। এই যে ট্রিটমেন্টগুলো, এক লেপের এক ধরনের ট্রিটমেন্ট রয়েছে, যারা এরকম কিছু ডাক্তারবাবু রয়েছে, এবং আমরা এনবিবিতে এরকম কিছু ডাক্তারবাবু রয়েছে যারা শুধু লেপের ট্রিটমেন্টের মাধ্যমে স্কিনের রোগীকে ঠিক করে দেয়, কোনো ওষুধ খেতে দেয় না। আমাদের এনবিপিতে এরকম ডাক্তারবাবুরা রয়েছে, সোরিয়াসিস হোক, ভিটিলিগো হোক, অ্যাকিউট ডার্মাটাইটিস হোক, কন্ট্যাক্ট ডার্মাটাইটিস হোক, যে ধরনের রোগ হোক না কেন, সেটা তারা শুধুমাত্র লেপ প্রক্রিয়ার মাধ্যমে, মানে বিভিন্ন ধরনের হার্বস দিয়ে তারা লেপটা তৈরি করে, এবং সেটা মেশানোর প্রক্রিয়া। এবং
কি দিয়ে মেশাবে সেই প্রক্রিয়ার মাধ্যমে তারা কিন্তু অনলি লেফটটা প্রয়োগ করে ওই পেশেন্টটাকে সম্পূর্ণ সুস্থ করে দেয়। তো আয়ুর্বেদের মধ্যে পাওয়ার রয়েছে, পঞ্চকর্মের মধ্যে পাওয়ার রয়েছে। যে কোনো ক্রনিক এবং ক্রিটিক্যাল রোগকে যদি সুস্থ করতে হয় আয়ুর্বেদের হাত অবশ্যম্ভাবী ধরা দরকার। আয়ুর্বেদের হাত ধরলে আপনারা অবশ্যই ভালো থাকবেন। আমি আবার বলে দিই চেম্বারগুলো কোথায় কোথায় আপনারা রিসেন্ট চেম্বারে কোন কোন ডাক্তারবাবুকে পাচ্ছেন লিখে নিন, আর হেল্পলাইন নাম্বারটা লিখুন, কিন্তু হেল্পলাইন নাম্বার দুটো টিভিতে আছে 9830235527 অথবা 37। হেরিয়াতে ডক্টর এ হালদার থাকবেন, মেচেদা চেম্বারে ডক্টর এন ভট্টাচার্য, বর্ধমানে ডক্টর এন ভট্টাচার্য, মালদায় ডক্টর এস ঘোষাল, হলদিয়াতে ডক্টর এ হালদার থাকছেন। এছাড়া অবশ্যই কিন্তু গঙ্গাসাগর ওপেনিং হচ্ছে আমাদের 19 তারিখে, গঙ্গাসাগরে ডক্টর বি শর্মা থাকবেন ওপেনিং এর দিন, আমাদের সিএমডি ডক্টর বি শর্মা, চিফ মেডিকেল ডিরেক্টর। বাঁকুড়ায় ডক্টর এন ভট্টাচার্য, আরামবাগে ডক্টর এ হালদার, নিউ কোচবিহারে ডক্টর এস ঘোষাল, বোলপুরে ডক্টর এস ভাদুরী, দুর্গাপুরে ডক্টর এন ভট্টাচার্য, শ্যামপুরে আমাদের ওপেনিং হয়ে গেছে, শ্যামপুরে ডক্টর বি শর্মা থাকবেন। আবার 25 তারিখে আচ্ছা খড়গপুরে ডক্টর এন ভট্টাচার্য, শিলিগুড়িতে ডক্টর এস ঘোষাল, বহরমপুরে ডক্টর এ হালদার, ক্যানিং এ আবার ওপেনিং আছে আমাদের ক্যানিং চেম্বার, ক্যানিং এ ডক্টর বি শর্মা নিজে থাকবেন 26 তারিখ জানুয়ারি ক্যানিং এ ওপেনিং হচ্ছে। জামশেদপুরে ডক্টর এন ভট্টাচার্য, কৃষ্ণনগরে ডক্টর এ হালদার, গুয়াহাটিতে ডক্টর এস ঘোষাল, ডিব্রুগড়ে ডক্টর এস ঘোষাল, বনগাঁতে ডক্টর এন ভট্টাচার্য, আসানসোলে ডক্টর বি শর্মা, দিল্লিতে আবার চেম্বার আছে 22শে ফেব্রুয়ারি ডক্টর বি শর্মা থাকবেন, রায়গঞ্জে ডক্টর এস ঘোষাল, গঙ্গারামপুরেও ডক্টর এস ঘোষাল থাকছেন। আপনারা কিন্তু সবাই নামগুলো লিখিয়ে নিন, অ্যাপয়েন্টমেন্টগুলো নিয়ে নিন। আর আগরতলায় ডক্টর বি শর্মা এবং শিলচরেও কিন্তু ডক্টর এন ভট্টাচার্য শিলচরে থাকছেন। এই হলো রিসেন্ট চেম্বার লিস্ট। আর কলকাতায় ল্যান্সডাউন, খিদিরপুর, হাতিবাগান, মধ্যমগ্রাম এবং আমতলা, জোকা আমতলা এখানেও আপনারা পাচ্ছেন। আর বাল্টিগুড়ি বাজার, হাওড়া, দাসনগর, বেলুর এবং শিবপুরে নিয়মিত চেম্বার। কলকাতা বেলুরে তো নিয়মিত, আর রিসেন্ট চেম্বার কোথায় কোথায় আছে আমি বলে দিলাম। এবার হেল্পলাইন নাম্বার খোলা, হেল্পলাইনে কথা বলুন, প্রতিদিন অনুষ্ঠান দেখুন। ফেসবুক ইউটিউব খুললেও আমাদের চ্যানেলে সোনার বাংলায় আপনারা কিন্তু প্রোগ্রাম পাবেন, দেখতে পারবেন। ভালো থাকবেন ডক্টর ঘোষাল, ধন্যবাদ। শেষ করি আজকের মতো, বিদায়। ভালো থাকুন, ফোন করে নিন, আবার দেখা হচ্ছে।